আহ ধন্যবাদ আপনাদের সবাইকে আহ দ্রুততার সাথে রেসপন্স করার জন্য। আর আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আমরা আজকের ক্লাসের সব থেকে ইন্টারেস্টিং পার্ট, তাই না? স্টার্টিং মোমেন্ট। স্টার্টিং মোমেন্ট আসলে অনেক ইম্পর্টেন্ট। কেন? আহ, এই মোমেন্টের উপর আসলে ডিপেন্ড করে আমি ক্লাসে আসলে কতটুকু কি নিব বা কতটুকু প্রিপেয়ার্ড হয়ে ক্লাসটা করব। যাই হোক, আপনাদের অনেককেই দেখতে পাচ্ছি, অলরেডি ভিডিও ক্যামেরা এসেছেন, অনেক ভাইয়াকে দেখা যাচ্ছে, আবার অনেক আপুকে দেখা যাচ্ছে পর্দা করে কানেক্ট হয়েছে। তার থেকেও মজার একটা বিষয় হচ্ছে কি, এরকম ক্লাসে যখন জয়েন করি, আহ, এখানে ছেলেদেরকেও আসলে পর্দা করতে দেখা যায়। সেটা কেমন? যেমন ক্যামেরা অফ করে তারা একটু লজ্জা পায় যে আমি ক্যামেরায় থাকলে হয়তো আমার পর্দাটা ঠিকঠাক ভাবে হবে না, তাই একটু ক্যামেরা অফ করে করি। আবার কিছু পার্টিসিপেন্ট থাকে, তারা হচ্ছে শুয়ে শুয়ে ক্লাস করে, একটু রিল্যাক্স মুডে, যে তার কথা বলবে, সমস্যা নেই। আচ্ছা, সাউন্ড ভালো আসছে না। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমাকে ইনফর্ম করবেন বিষয়টা, ঠিক আছে? ওকে, আই হোপ এখন সাউন্ড ফুললি ক্লিয়ার। আচ্ছা, ওকে। আবার কিছু পার্সন দেখা যায় কি, চিন্তা ভাবনা করে যে লাইভ ক্লাস করে আসলে ফাঁকিবাজি করা যায় না। থাকুক, জয়েন হয়ে থাকি, আবার তো রেকর্ডিং দেখতে হবেই। তখন 2.0 এক্স দিয়ে খুব ফাস্ট ক্লাসটা দেখবো, ঠিক আছে? থেমে থেমে তখন ক্লাস স্যারকে আমি কন্ট্রোল করতে পারবো, চাইলেই স্যারকে থামাতে পারবো, চাইলেই স্যারকে দিয়ে কথা বলাতে পারবো, ঠিক আছে? এ কারণে অনেকে লাইভ ক্লাসে জয়েন হয় না। আপনারা আবার মোটামুটি ভালো, স্যারকে থামানোর কোনো ইচ্ছা আপনাদের নেই, তাই আপনারা সরাসরি লাইভে ক্লাস করছেন। আবার তার থেকে বেশি ভালো যারা ক্যামেরায় থেকে ক্লাস করছেন। আবার অনেকে লজ্জা পায় যে ক্যামেরায় এসে যদি ক্লাস করি, কেউ হয়তো আমাকে দেখে ফেলবে, আমার খারাপ চেহারা। যদি কেউ আমার ওই খারাপ চেহারাটা দেখে, কেমন দেখায় জিনিসটা। আমার চেহারাও খারাপ। এখন ঘটনা হচ্ছে যে কেউ আপনাকে দেখবে না, সবাই আমাকে দেখবে, কারণ আমি আজকের ক্লাসটা নিচ্ছি। যে আপনি এত বেশি চিন্তায় থেকে ক্লাস করার দরকার নেই। আপনি হচ্ছে যে ভিডিও ক্যামেরা থেকে ক্লাসটা করবেন। কেন আসলে এই জিনিসটা নিয়ে আমি আপনাদেরকে বারবার বলছি, একটা বিষয় কি যে আমরা যদি নিজেদেরকে ওই জায়গাটায় ফিক্সড করে ফেলি যে আমার মনোযোগ চাইলে কেউ নষ্ট করতে পারবে না। এই যে যারা ক্যামেরা অন করে ক্লাস করতেছে, তাদের পিছনে যদি তার থাকে না, অনেকের ছোট ভাই বোন থাকে, অনেকের বাবা মা থাকে। সবারই বাবা মা আছে, আমি হয়তো সবার থাকবে বিষয়টা এরকম না। যাই হোক, ছোট ভাই বোন থাকতে পারে। আপনি ক্লাস করতে বসলেই দেখা যায় আপনার সামনে এসে মারামারি করে, তারা এসে ঝগড়া করে। এখন আপনি যখন ক্যামেরায় থেকে ক্লাস করবেন, সে কিন্তু ভয় পাবে যে আচ্ছা, আমি যদি ওর কাছে গিয়ে ওকে ডিস্টার্ব করি, আমাকে তো ক্যামেরায় দেখা যাবে। তখন কিন্তু আপনাকে এসে আর ডিস্টার্ব করবে না। এটাও একটা ট্রিক্স, ঠিক আছে? যাই হোক, আপনি যদি প্রিপেয়ার্ড হয়ে ক্লাস করেন, ওইরকম ভাবে ওয়েল অর্গানাইজড হয়ে, যেমন এখানে কিছু ভাইয়াদের দেখা যাচ্ছে, এরপর কিছু আপুকে দেখা যাচ্ছে, মানে আপনি যদি খুব প্রিপারেশন নিয়ে ক্লাস করেন, তখন দেখা যায় বাহিরের মানুষ এসে কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে না। বাহিরের মানুষ বলতে মানে আপনার বাসার মানুষই, মানে আপনার এই ক্লাসের মধ্যে আমি আর আপনি, তাই না? বাকি সবাই বাইরের মানুষ। আচ্ছা, কারণ এই ক্লাসে আমি আর আপনি হচ্ছে কি, মানে আপনি হচ্ছে এই ক্লাসের পার্টিসিপেন্ট, এর বাইরে যারা সবাই তো বাইরের মানুষ। আচ্ছা, যাই হোক, আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখা যায় আহ, আপনাদের 10 নাম্বার ক্লাস, টুইটার মার্কেটিং। এই টুইটার মার্কেটিং সম্পর্কে আমরা আজকে শিখবো। ক্লাসের শুরুতেই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি, আমরা সবাই এখানে ইন্টারনেট ইউজ করি, তাই না? এখন আমাদের যেহেতু ইন্টারনেট ইউজ করার আসলে সব থেকে বড় রিজন কি, আমরা মানুষের সাথে চাইলেই খুব বেশি মানুষের সাথে কানেক্ট হতে পারি, এবং বেশি বেশি মানুষের সাথে কানেক্ট হওয়াটা সহজ। তার মানে যেই জিনিসের মাধ্যমে বেশি বেশি মানুষের সাথে খুব সহজে কানেক্ট হওয়া পসিবল, যেটা আমাকে মার্কেটিং কাজে হেল্প করবে, তার মানে আমাকে অবশ্যই কি ওই জিনিসের উপর এক্সপার্ট হইতে হবে। যেহেতু টুইটার টুইটার কিন্তু কি এরকমই একটা সোশ্যাল মিডিয়া, যেটা অনেক বেশি মানুষ কিন্তু ব্যবহার করে, টুইটার অনেক বেশি অডিয়েন্স। তার মানে আজকের ক্লাসে আমরা একটা কমপ্লিট গাইডলাইন পাবো টুইটারটা কেমন, বা টুইটারটা আসলে আমাদেরকে কোথায় কোথায় হেল্প করবে। পাশাপাশি
মার্কেট প্লেসে আসলে আমরা এটা নিয়ে কিভাবে কাজ করব সেই বিষয়গুলো নিয়েও একটা ধারণা থাকবে। যাক, শুরুতে আপনাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানাই আপনাদের আজকে টুইটার মার্কেটিং এর ক্লাসে। চলেন শুরু করার পূর্বে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আব্দুল্লাহ যুবরাজ শাওন, অ্যাজ এ এন্টারপ্রিনার হিসেবে নেক্সট জেনে কাজ করতেছি, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং নিয়ে বিগত 4 বছর ধরে কাজ করতেছি এবং এনএসডিআই থেকে লেভেল 4 কম্পিটেন্ট হয়েছি। পাশাপাশি ফাইবারে 2021 সাল থেকে কাজ করছি। আজকের ক্লাসটা দেখা যায় আপনাদের আমার পূর্বের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনাদের যত ধরনের আন্ডারস্ট্যান্ডিং দরকার সেই আন্ডারস্ট্যান্ডিং গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আহ, আমরা স্ক্রিনে একটা দাগ দেখতে পাচ্ছি, তাই না? ছোটবেলায় যখন আব্বু আম্মু সামনে খাতা রেখে দিত, বলতো যে কলমে দাগাদাগি করো, সেম সুযোগ অনলাইন ক্লাসের মধ্যেও আছে, কিন্তু আপনি যদি সেম কাজটা করেন, স্ক্রিনে দাগাদাগি করেন, তাহলে বিষয়টা তো খারাপ দেখায়, তাই না? আপনাকে বুঝতে পারতে হবে আপনার এনভায়রনমেন্ট কিন্তু চেঞ্জ হয়েছে। আমরা স্ক্রিনে দাগাদাগি করব না, দাগাদাগি করব না, কারণ এতে হয় কি যে ক্লাসের মনোযোগটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, শুরুতেই আমরা টুইটার সম্পর্কে একটু ধারণা নেই। টুইটারে বর্তমানে যিনি কিনা সিইও হিসেবে রয়েছে লিন্ডা ওয়াক্কারিনো, নামগুলো উদ্ভট। সঞ্জিত কুমার, ভালোই লাগে না স্ক্রিনে দাগাতে? হ্যাঁ, আমারও ভালো লাগে, ড্রয়িং করতে আমারও ভালো লাগে। নামটা কেন বললাম? কারণ প্রথমবার আমি চেয়েছিলাম তার নাম না নিতে, তার নাম নিলে তার খারাপ লাগতে পারে, তাই না? এখন দ্বিতীয়বার দেখলাম যে সে আবার দাগালো। স্যার একটু জোরে কথা বলেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমি জোরে কথা বললে কি জোরে শোনা যাবে, নাকি আপনার সাউন্ডটা বাড়াতে হবে, কোনটা? আচ্ছা, আপনার সাউন্ডটা বাড়ালে অটোমেটিক্যালি আপনি জোরে শুনতে পারবেন। কথা বোঝা যায় না? আচ্ছা, একটু wait। আই হোপ এখন স্পষ্ট, আগের তুলনায় এখন স্পষ্ট। আমাকে একটু ইনশিওর করেন বিষয়টা বোঝা যাচ্ছে। 50% বলতেছে স্যার বোঝা যাচ্ছে ক্লিয়ার, 50% বলতেছে স্যার বোঝা যায় না। আচ্ছা, ওকে। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা আর কমেন্ট করব না, আমরা সরাসরি ক্লাসে চলে যাই, সমস্যা নেই। ক্লিয়ার এখন? আচ্ছা, লিন্ডা ওয়াক্কারিনো উনি আহ, মূলত হচ্ছে টুইটারে বর্তমানে সিইও হিসেবে রয়েছে। একটা ভয় কাজ করে যখন এই সকল ডেটা স্ট্যাটিস্টিক গুলো আপনাদের সাথে শেয়ার করি, হুটহাট করে চেঞ্জ হয়ে যায়। মানে বাংলাদেশের গভর্নমেন্টের মতো না, 15 বছর 20 বছর থাকে, ঠিক আছে? এগুলো মোটামুটি দেখা যায় যে অল্প কিছু দিনের মধ্যে চেঞ্জ হয়ে যায়, কখন কে সিইও, কখন কে ম্যানেজিং ডিরেক্টর, এগুলো বলা যায় না আর কি। যাই হোক, এটা মজা করে বললাম। আচ্ছা, আজকের ক্লাসটা সরাসরি আমরা মানে আজকের ক্লাসে অধিকাংশ বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখবো, অনেকগুলো বিষয় শিখবো, কভার করব। আহ এর আগে আমরা একটু এই জিনিসগুলো ক্লিয়ার করে নিই। মানে আজকে আমরা যে জিনিসগুলো শিখতে যাচ্ছি, এই জিনিসগুলো শিখে আমরা আসলে কোথায় এই বিষয়গুলোকে কাজে লাগাতে পারবো এবং কিভাবে কাজে লাগাবো। চলেন, এটা যখন আমাদের জানা হবে তখন অটোমেটিক্যালি কিন্তু কি আমাদের ক্লাসের প্রতি যে ভালো লাগাটা সেটা কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, চলেন, আমাদের সবার তো একটা প্ল্যান থাকে যে আমরা আসলে ফাইবারে কাজ করবো, তাই না? ফাইবারে কাজ করে কিন্তু আমাদের সবারই একটা ইন্টেনশন থাকে। তাহলে চলেন আমরা ফাইবারে গিয়ে একটু সরাসরি দেখি টুইটার মার্কেটিংটা সম্পর্কে, টুইটার মার্কেটিং এর কি কি কাজ পাওয়া যায় এবং টুইটার মার্কেটিং এ কি কি সুযোগ এবং আমাদের জন্য কি কি স্কোপ আছে টুইটার মার্কেটিং এর। চলেন সেই বিষয়গুলো আমরা একটু দেখি। আচ্ছা, এইখানে আহ, কিছু অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। আহ, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, এটা একটু একটু লোডিং নিচ্ছে, সার্ভার সার্ভারের কুকিজের সমস্যা হয়তো। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, উনি কি বলছে। উনি হচ্ছে টার্গেটেড ফলোয়ার ইনক্রিজ করবে, এরপর হচ্ছে অর্গানিক গ্রো করবে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবে, রিপোর্ট,
মানে এটার জন্য দেখা যায় কি, সে 7 দিনের জন্য কাজ করছে, মিনিমাম দিনে 5 থেকে 10 মিনিট সময় দিতে হয়, সর্বোচ্চ গেলে 10 মিনিট করে সময় দিতে হয়। 7 দিনের জন্য সে মোটামুটি $25 পাচ্ছে। এভাবে করে 14 দিনের জন্য সে প্রায় $50 পাচ্ছে। সেম আমি যদি আরো ভিন্ন কিছু গিগ আপনাদের সামনে নিয়ে আসি, সেম কাজ করে অন্য একজন 21 দিনের জন্য $50 নিচ্ছে, ঠিক আছে, টার্গেটেড অডিয়েন্সকে গ্রো করবে। তাহলে এই বিষয়গুলো আজকে আমরা শিখবো ক্লাসে। তার মানে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা শিখবো, যেটা নিয়ে আসলে কম্পিটিশনও খুব কম এবং চাহিদাও অনেক বেশি। তাহলে চলেন আমরা শুরুতে ক্লাসে কি কি শিখবো সেটার একটু ওভারভিউ নিয়ে নেই। পরবর্তীতে আমরা ক্লাসের শেষে গিয়ে পরবর্তীতে আবার নতুন করে আবার ওভারভিউ করবো, সমস্যা নেই। আচ্ছা, প্রথমত হচ্ছে আহ আমরা যখন এখানে সর্বপ্রথম ক্যানভার ক্লাস আপনারা করেছেন, ক্যানভার ক্লাসে করার পর আপনাদের যখন একটা ডিজাইন তৈরি করতে বলা হয়েছিল, ডিজাইন তৈরি করতে মোটামুটি অনেকের মাথার চুল পড়ে গেছে, এরকম একটা অবস্থা। প্রায় 4-5 ঘন্টা সময় নিয়ে একটা ডিজাইন করেছেন। তাও আপনার সিনিয়রকে দেখানোর পর সিনিয়র বলল, কি ডিজাইন করছে এটা, কালার কম্বিনেশন ঠিক নাই, এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করো। হয়তো আপনাকে বকা দিয়ে বলে না, কিন্তু আপনাকে বলছে যে অ্যালাইনমেন্ট ঠিক করো, কালার কম্বিনেশন ঠিক করো। অনেকে হাসতেছে, তার মানে তাদের সাথে ঘটনাটা আসলে ঘটেছে। এখন আজকে আমি যদি আপনাকে বলি, ক্যানভা দিয়ে সেম অ্যাসাইনমেন্টটা আপনাকে আজকে আবার করতে হবে, তখন মোটামুটি আপনি প্রায় 5 থেকে 10 মিনিট সময় নিয়ে কিন্তু আমাকে কাজটা করে দিতে পারবেন। কেন? রিজন কিন্তু হচ্ছে এটা যে আমি যখন একটা অ্যাপ্লিকেশনের কোন কোন ফাংশন কোন কাজ করবে, এটা যখন প্রপার আন্ডারস্ট্যান্ডিং আমার মধ্যে থাকবে, এই যে যেমন জুমে জয়েন হতে কিন্তু আপনাদের বেশি সময় লাগেনি, লিঙ্ক দেওয়ার সাথে সাথে কিন্তু কানেক্ট হয়ে নিয়েছেন। কিন্তু আপনি যখন প্রথম দিন জুমে কানেক্ট হয়েছিলাম, লিঙ্কে যাওয়ার পর ব্রাউজারে যে ব্রাউজারে সুইচ করে, ব্রাউজার থেকে জয়েন মিটিং এ ক্লিক করতে হয়, এরপর কিন্তু ক্লাসে জয়েন হওয়া যায়। টুইটার ওভারভিউতে আমরা প্রথমত আহ, যে বিষয়গুলো দেখব, একজন ব্র্যান্ড কিভাবে করে তার অ্যাকাউন্টকে সেট আপ করে, সেট আপ করার পর কিভাবে করে সেখানে আপনার যে সেটিংস, যেমন অপটিমাইজের যে বিষয়টা, কি কি ওয়েতে সে অপটিমাইজ করতে পারে, যেমন প্রফেশনাল প্রোফাইল পিকচার, কভার ফটো থেকে শুরু করে কিভাবে ডিজাইন করতে হয়, এরপর তার প্রোফাইলের ক্যাটাগরিজ, কি করলে তার প্রোফাইলের হেলথ ভালো থাকবে, এই যে কিছু বিষয়, এগুলো হচ্ছে আমরা ওভারভিউতে শিখবো। মানে থাকে না, আমি কোনো কাজ করার আগে আমাকে ফাউন্ডেশনটা তৈরি করতে হবে, যেমন বিল্ডিং তৈরি করতে হলে আগে নিচের ফাউন্ডেশনটা তৈরি করা হয়। ঠিক একইভাবে কোনো একটা কোম্পানি তৈরি করা হলে প্রথমে কিন্তু ফাউন্ডেশনটা তৈরি হয়। ঠিক একইভাবে আমরা যেহেতু টুইটার মার্কেটিং শিখবো বা টুইটার নিয়ে কাজ করব, সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, ফাউন্ডেশন যেটা, সেটা আমরা ওভারভিউতে শিখবো। সেকেন্ড যে বিষয়টা, আমরা সবাই মোটামুটি অ্যাকাউন্ট করেছি, সবকিছু সেট করেছি, আমার প্রফেশন অনুযায়ী আমি সবকিছু সেট করেছি, ক্যাটাগরি থেকে শুরু করে প্রোফাইলে পোস্ট, অ্যাক্টিভিটিস, সবকিছু কমপ্লিট করলাম। এখন ঘটনা হলো, স্যার, একটা পোস্ট করলাম, পোস্ট করার পর মাত্র একটা রিয়েক্ট আসলো, দুইটা রিয়েক্ট আসে, এরপর ফেসবুকে পোস্ট করলাম, একটা লাইক আসে, 3-4টা লাইক আসে। মানে স্যার আপনি বলেন তো, এইভাবেই যদি আসলে চলতে থাকে, পোস্ট করার মোটিভেশন কি থাকে? আবার অনেকের দেখা যায় যে নর্মাল একটা পোস্ট করছে, 400-500 রিয়েক্ট, ঠিক আছে। আপনি অনেক কষ্ট করে একটা পোস্ট করলেন, দেখলেন যে আপনার রিয়েক্ট হচ্ছে কয়টা, একটা, দুইটা, পাঁচটা, 10টা, 15টা। তাও আপনার ফ্রেন্ড সার্কেলকে বলে বলে আপনাকে রিয়েক্ট করে, মানে রিয়েক্ট দেওয়া হইতে হচ্ছে যে এই আমি পোস্ট করছি দেখোস না, একটা রিয়েক্ট কর, কমেন্ট কর, পারলে দু একজন ফ্রেন্ডের কাছে পোস্টটা একটু শেয়ার কর। আমাদের কিন্তু এই এই ধরনের সমস্যা হচ্ছে। তার মানে আজকে আমরা এইরকম একটা বিষয় শিখবো, কিভাবে করে আমি আমার সোশ্যাল মিডিয়াটাকে গ্রো করতে পারবো। মানে এটার মানে থাকে না যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, শুধুমাত্র ডিজিটাল মার্কেটার যারা তারা আমার সাথে কানেক্ট থাকবে। আমি বিড়াল পছন্দ করি, বা বিড়ালের খাবার বিক্রি করি, বা বিড়াল বিক্রি করি, যদিও বিড়াল বিক্রি করাটা জায়েজ না, যদিও এখানে অনেক কিছু আছে, যদি আপনি বাণিজ্যিক উদ্দেশ্য যদি বাইরে থেকে নিয়ে আসেন, এটার জন্য যদি আপনাকে ব্যাট দিতে হয়, ব্যবসায়িক উদ্দেশ্য যদি করেন সেক্ষেত্রে ভিন্ন বিষয়। কারণ অনেকে থাকে না, ছোটবেলায় চিন্তা করতাম, আচ্ছা, কাটা বনে তো বিড়াল তারা নেয়, কিনে নেয়,
একটা কাজ করি, রাস্তা থেকে ছোট একটা বিড়ালের বাচ্চা ধরে নিয়ে গিয়ে তার কাছে বিক্রি করে দিব। ঠিক আছে, যাই হোক, সেটা ভিন্ন বিষয়। আচ্ছা, এখন এই যে কিছু বিষয় থাকে যে আপনি বিড়াল বিক্রি করবেন, এখন শুধুমাত্র যারা বিড়াল পছন্দ করে বা বিড়াল নিয়ে যারা কাজ করে শুধু তারা ফলো করবে। মানে এটা আসলে কেন বললাম, মানে একই গোত্রীয় লোক, মানে একই সোসাইটির লোক যাতে আপনাকে ফলো করে, তাদের সাথে যাতে আপনার একটা এঙ্গেজমেন্ট থাকে, সেটা। ধরুন আপনার প্রোফাইলে যদি এরকম কোনো ব্যক্তি থাকে, সে ফ্রিল্যান্সিং করে, রেগুলার সে কাজ পাচ্ছে বা কাজ রিলেটেড আপডেট, আপনি কি করবেন? আপনি নিজে কিন্তু চাইবেন যে এরকম একজন ব্যক্তি যাতে আমি খুঁজে পাই, এবং তার পোস্টগুলো যদি আপনার, মানে আপনাকে হেল্প করে, আপনি কিন্তু রিয়েক্ট করবেন, এঙ্গেজমেন্ট, ভালো একটা এঙ্গেজমেন্ট থাকবে। সেকেন্ড যে পার্ট, অর্গানিক গ্রোথে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কিভাবে করে অ্যাকাউন্ট গ্রো করার পর আমি এটাতে আমার, মানে আমার যে চাহিদা, আমার যে চিন্তা ভাবনা, ওই কেন্দ্রিক যে ব্যক্তিগুলো তাদেরকে কিভাবে করে কি আমার অ্যাকাউন্টে নিয়ে আসবো এবং আমার ফলোয়ারটা আমি ইনক্রিজ করব। সেকেন্ড যে জায়গাটা, সেটা হচ্ছে পেইড প্রমোশন। মানে আপনারা হয়তো স্ক্রিনে দেখেছেন, আমি তাও একটু আপনাদেরকে আপনাদের এই যে পেইড প্রমোশন, থার্ড পার্টে আমরা পেইড প্রমোশন, পেইড প্রমোশনে আমরা যে কাজটা করব, আহ, প্রত্যেকটা বিজনেস ধরেন, এক এক আমরা তো মোটামুটি কি ছোট ছোট যে বিজনেস গুলো, তাদের কিন্তু ওইরকম করে কোনো ধরনের ইনভেস্টমেন্টের দরকার হয় না। কিন্তু এই যে অ্যাপেল থেকে শুরু করে আপনার বড় বড় যে সকল ব্র্যান্ড, তারা কিন্তু তাদের একটা ব্র্যান্ড প্রমোট করার জন্য 60 to 80% কিন্তু তাদের মানে মার্কেটিং এ খরচ হয়। মানে আপনি তো আজীবন নিজের জন্য কাজ করবেন না, তাই না? কারণ আপনাকে, আপনি ভালো কাজ জানেন, কোন একটা বিজনেস ছোটখাটো, আপনি তার প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়ালেন বা তার সেলস বুস্ট করলেন, আপনি কি আজীবন এটা নিয়ে কাজ করবেন? একটা পর্যায়ে কি আপনি বড় বড় ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, বড় বড় ব্র্যান্ড কিভাবে বিল্ড করতে হয় সেটা নিয়ে কাজ করবেন। এখন সেই জন্য আপনার কি দরকার, যে কিভাবে করে একটা ব্র্যান্ড বিল্ড করতে হয়। ব্র্যান্ড বিল্ড করতে হলে আপনাকে টাকা খরচ করে, পেইড প্রমোশন করে বেশি বেশি মানুষের কাছে রিচ করানোর যে প্রসেসটা, সেটাকে মূলত কি পেইড প্রমোশন বলে। প্রমোশনটা দুই রকম, অর্গানিক, পেইড। এখন অনেকে কোশ্চেন করতে পারে, স্যার অর্গানিক প্রমোশন মানে কি, আবার পেইড প্রমোশন মানে কি? সহজ ভাষায় মনে রাখবেন, আপনি যদি কোনো একটা জিনিসকে প্রমোট করার জন্য, সবার সামনে নিয়ে আসার জন্য যদি টাকা খরচ করেন, সেটা হচ্ছে পেইড, পেইড প্রমোশন। আর আপনার যদি কোনো ধরনের টাকা খরচ করতে না হয়, তার মানে ওটা হচ্ছে অর্গানিক প্রমোশন। ক্লিয়ার? সহজ একটা জিনিস। তাহলে আমরা কিভাবে করে পেইড প্রমোশন করতে হয় সেটাও দেখবো, কিভাবে করে অর্গানিক ভাবে প্রমোশন করতে হয় সেটাও দেখবো। অর্গানিক প্রমোশন না মানে কিভাবে করে আমি আমার প্রোফাইলটাকে অর্গানিক ভাবে গ্রো করব। প্রোফাইল গ্রো এর বিষয় একটা, বিজনেস গ্রো এর স্ট্র্যাটেজিক্যালি এটা সিস্টেম ওয়াইজ এটা প্রসেস ভিন্ন, এটা আরো অ্যাডভান্স বিষয়। দেখা যায় আপনাদেরকে যদি আমি সেটা বোঝাতে যাই আপনারা ধরতে পারবেন না, বা আহ, এটা বুঝবেন না ওইভাবে। আচ্ছা, 4 নাম্বার পার্ট, সেটা হচ্ছে ক্লায়েন্ট রিসার্চ। ধরেন আপনাদের মধ্যে এখানে এমডি সাব্বির, ঠিক আছে, উনি হচ্ছে ডাক্তার। এখন সে মোটামুটি 20-25 বছর পড়াশোনা করে, সে অনেকগুলো ভালো ডিগ্রি নিয়ে সে এখন চেম্বার খুলে বসেছে যে না আমি এখন মানুষকে সার্ভ করব। আহ মানুষ আমার কাছে আসবে, আমার থেকে, মানে আমাকে টাকা দিয়ে সে হচ্ছে কি তার যে অসুবিধা সেটা সলভ করবে। এখন সে মোটামুটি বসলো, বসার পর সে চিন্তা করতেছে, আচ্ছা আমি যে 15 বছর 20 বছর পড়াশোনা করলাম, আচ্ছা কারা আমার থেকে এসে সার্ভিস নিবে, বা আমি কাদেরকে সার্ভিস দিব, কাদের কাজ করে দিব? টেনশনের বিষয় না? আমি তাদেরকে পাবো কই? মানে বিজনেসের সব থেকে টাফ যে কোশ্চেনটা, আমি যে প্রোডাক্ট সেল করতেছি, কার এই প্রোডাক্টটা কিনবে, যারা কিনে এই প্রোডাক্ট কিনবে, তাদেরকে আমি কোথায় পাবো? আমি হয়তো একটু কঠিন করে বিষয়টা আপনাদের সামনে, কঠিন না, জিনিসটা সহজ। মানে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন বা আপনি একটা সার্ভিস সেল করবেন, যারা কিনা আপনার থেকে সে সার্ভিসটা নিবে। ধরেন এখানে আমি হচ্ছে আহ ইলমা আপুকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, ইলমা আপু হচ্ছে আমার থেকে প্রোডাক্ট, কোন একটা প্রোডাক্ট বা সার্ভিস নিবে। এখন আমি ইলমা আপুকে কোথায় পাবো? ইলমা আপুকে কোথায় পাবো? তার মানে ইলমা আপু যদি আমার থেকে কোন একটা সার্ভিস নেয়, তার মানে সে আমার একজন ক্লায়েন্ট। এখন আমি কিভাবে করে ক্লায়েন্ট ফাইন্ড আউট করব, এটার জন্য যে স্ট্র্যাটেজি, এগুলা কিন্তু আপনাকে মানে রিসার্চ করে আপনার ব্রেনের যে
ডেভেলপমেন্ট, সেগুলো করে কিন্তু আপনাকে ওই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে। তার মানে আজকের ক্লাসে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি শিখবো, বিভিন্ন সিস্টেম কিভাবে কাজ করে সেটা শিখবো, প্লাস কিভাবে করে একটা ব্র্যান্ডকে তৈরি করতে হয় ইন্টারনেটে, সেটার জন্য পিপলদেরকে কিভাবে টার্গেট করতে হয় এবং অডিয়েন্স ফাইন্ড আউট করে তাদের কাছে আমি কিভাবে পৌঁছাবো, এই প্রসেসগুলো আমরা আজকে ক্লাসে শিখবো। তার মানে আপনি যদি একজন এক্সপার্ট হইতে চান, আপনাকে এই স্ট্র্যাটেজি গুলো জানতে হবে। আপনি যদি এই স্ট্র্যাটেজি গুলো জানেন, আপনি নিঃসন্দেহে যে কোনো জায়গায় গিয়ে বলতে পারবেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার এবং আমি জানি কিভাবে করে একটা ব্র্যান্ডকে গ্রো করতে পারতে হয়, এবং সেই ব্র্যান্ডকে গ্রো করার জন্য যা প্রসেস, যা আপনার যে পরামর্শ, সেই প্রত্যেকটা জিনিস আমি আপনাকে প্রোভাইড করতে পারবো। মানে ফুল কনফিডেন্স, যেই নলেজটা থাকার কারণে আপনার গ্রো হবে। একজন আপু কোশ্চেন করেছেন যে স্যার আমার ঠিক একই কোশ্চেন। আচ্ছা, আর সবারই সেম কোশ্চেন, কিন্তু কেউ জানেন আসলে যে এটাও যে একটা কোশ্চেন হতে পারে। আজকে আপনারা আর কি জেনে নিলেন যে এরকমও কোশ্চেন কি হয়। আচ্ছা, চলেন তাহলে আমরা সরাসরি আজকের ক্লাসে চলে যাই। সর্বপ্রথম তো আমাদের টুইটারে যেতে হবে, তাই না? টুইটার আমরা যাই। টুইটার ওপেন করতে একটু ভয় লাগে। কেন ভয় লাগে জানেন? আর টুইটারের সার্ভার খুব স্লো হয়ে যায় মাঝে মাঝে। গত লাস্ট একটা ক্লাসে মোটামুটি স্টুডেন্টরা এত এই সময় পর্যন্ত তারা খুব এক্সাইটেড। তারা মোটামুটি সবাই একটা চার্মিং ভাব নিয়ে যে না আজকের ক্লাসটা হবে খুব ডাইনামিক একটা ক্লাস হবে, সবাই মোটামুটি ফোকাস নিয়ে ডায়েরি খাতা, যেমন আজকে আপনারা বসে আছেন এভাবে করে বসে তারা মোটামুটি সবাই রেডি ক্লাস করব। ঘটনা হয়েছে কি, টুইটার ওপেন করতে করতে আমার 5 মিনিট লেগে গেছে। দেখলাম অনেকে ঘুমায় পড়ছে, অনেকে হাই তুলতেছে। ঠিক আছে, যে হোক, আজকে যদি ক্লাসে এরকম কিছু হয় দোষ আমার না, আগে বলে রাখলাম। কিন্তু আমরা চাইবো কি কমপ্লিটলি যাতে কি এই আন্ডারস্ট্যান্ডিং বা এই লেসনটা যাতে আমরা কভার করতে পারি। আচ্ছা, যাক আল্লাহ বাঁচাইছে নাকি আমাদের, মানে আমাকে বাঁচাইছে। আচ্ছা, যাই হোক, এখানে একটা বিষয় দেখেন। সর্বপ্রথম আমরা যদি টুইটারকে একটু ডিভাইড করি, কিভাবে করে আসলে ডিভাইড করা যায়। আমরা সবাই ফেসবুক জানি, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, তাই না? ফেসবুকে একটা বার থাকে, উপরে একটা বার থাকে, জাস্ট এখানে অনেকগুলো ডিভাইডেশন থাকে। এখানে একটা ডিভাইডেশন থাকে, মার্কেট প্লেস থাকে, রিলস থাকে, এরকম কিছু, তাই না? সেম এই জিনিসটাই হচ্ছে কি কিছুটা চেঞ্জ করে আর টুইটার ফেসবুকের যে জিনিসটা এটাকে কিছুটা চেঞ্জ করে এই জায়গায় নিয়ে এসেছে। যেমন নিউজ ফিড, হোম যেটাকে, এক্সপ্লোর যেটা আমরা সার্চ দেই উপরে, মানে এটা একটু বড় করে দিছে, ওটা একটু ছোট করছে আর কি, বিষয়টা এরকম। নোটিফিকেশন, এরপর হচ্ছে আমরা যে মেসেঞ্জার ব্যবহার করি, মেসেজের অপশন। ঠিক আছে, এখানে দেখা যায় যে আরো কিছু কিছু অপশন আছে, এখানে লিস্ট আছে যেগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত, মানে আমি সেভ করে রাখবো, বুকমার্ক করা। আবার লিঙ্কডইন মোটামুটি আমরা সবাই জানি, মানে জব ফাইন্ড আউট করা যায় যে আমি মোটামুটি কাজ খুঁজতেছি, কাজ খোঁজার জন্য আমাকে একটা অপশন দেন, দিয়ে দিছে। কমিউনিটিস, যেমন আমরা এই যে একটা গ্রুপে কিন্তু আপনাদের ক্লাসের লিঙ্ক দেওয়া হয়, সেম জিনিসটা হচ্ছে এখানেও। প্রিমিয়াম, প্রিমিয়ামটা ফেসবুকেও আছে। আমি আপনাদের ফেসবুকের উদাহরণ দিয়ে কেন বোঝাচ্ছি, কারণ ফেসবুকের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, সিস্টেম সিস্টেম গুলোর সাথে আমরা পরিচিত। এরপর এখানে আরেকটা সুযোগ আছে, আপনি যদি ভেরিফাইড অর্গানাইজেশন হন, সেক্ষেত্রে আপনি এই সাবস্ক্রিপশনটা নিতে পারবেন, আপনাকে বড় অঙ্কের একটা টাকা খরচ করতে হবে। আর ফাইনালি হচ্ছে আমার প্রোফাইল। এখানে প্রোফাইল অপশনের মধ্যে আমার প্রোফাইল পিকচার, প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার দিতে হবে। আমি যে প্রফেশনে এখন, কোন প্রফেশনাল পিকচার কোনটা আমরা কিভাবে বুঝবো, এটা নিয়ে কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, এই এই কিছু পার্ট আছে, তার মানে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার মতো কিছু নেই। এগুলো আপনারা নিজেরা যখন আস্তে আস্তে দেখবেন, জানবেন, এগুলো সম্পর্কে আপনাদের একটা প্রপার ধারণা আসবে। ঠিক আছে, মানে এটা নিয়ে আসলে কথা না বললেও দেখা যায় মোটামুটি উম, হবে আর কি। আচ্ছা, তাহলে চলেন আমরা একটু প্রোফাইল কিভাবে অপটিমাইজ করতে হয় সেটা একটু দেখি। আচ্ছা, এখানে প্রোফাইল পিকচার আমরা অনেক সময় একটু কনফিউজ থাকি। প্রফেশনাল প্রোফাইল পিকচার মানে কি? মানে প্রফেশনাল জিনিসটা মানে বুঝলাম, প্রফেশনাল মানে হয়তো একটু স্যুট বুট পরে খুব সুন্দর করে গুছিয়ে ছবি দিতে হবে, বিষয়টা এরকম। আচ্ছা, ধরেন আজকে আমি যদি, সরি আমি না, এই উদাহরণটা আসলে আমার সাথে যায় না। আচ্ছা, কার সাথে যায়? আচ্ছা, রিফাত। ঠিক আছে, রিফাত, বা অথবা এখানে আবু হাসনাত আসিফ, আবু হাসনাত হাসিফ।
ভাইয়া চিন্তা করলো কি যে আজকে মানে উনি মোটামুটি জিম করে প্রায় 1.5-2 মাস ধরে, বডি বিল্ডিং করে, মানে জিম পরের বিষয়টা। উনি চিন্তা করলো কি যে আচ্ছা আমি তো, আমার তো মোটামুটি ভালো একটা সিক্স প্যাক, আচ্ছা আমি একটা কাজ করি, সিক্স প্যাক তো সবাই পছন্দ করে। খুব সুন্দর করে একটা ছবি তুললো, খালি গায়ে সিক্স প্যাক দেখে একটা ছবি তুললো, ঠিক আছে। এটা ফেসবুক প্রোফাইলে উনি আপলোড দিয়ে দিছে। এখন ঘটনা হয়েছে কি যে যখন আবু হাসনাত আসিফ এই প্রোফাইল পিকচার দিল, সেম সাথে একজন ইনফ্লুয়েন্সার চিন্তা করলো, ধরেন এখানে ছোটবেলায় দেখতাম ডাব্লিউ ডাব্লিউ, এখন নামও খেয়াল নাই, আচ্ছা যাই হোক, জন সিনা সবচেয়ে বিখ্যাত একটা নাম, ঠিক আছে, জন সিনা সেম ক্যাটাগরিতে একটা ছবি দিল, কিন্তু সবাই কমেন্ট করতেছে মাশাল্লাহ, ঠিক আছে, লাভ ইউ বস, এই টাইপের কিছু কমেন্ট করতেছে, মানে খুব জোশ জোশ কমেন্ট করতেছে। কিন্তু আসিফ, আবু হাসনাত আসিফ ধরেন সেম পোস্ট করার পর ছবিতে দিয়ে সবাই হাহা দিতেছে, বাজে বাজে কমেন্ট করতেছে যে ভালোই তো সিক্স প্যাক হলো, সবাইকে কি দেখাতে মন চাচ্ছে নাকি, আর দুই একজন যদি একটু ভালো ফ্রেন্ড থাকে, আমার কিছু ফ্রেন্ড আছে, এদের সাথে আসলে রাস্তাঘাটে বের হওয়া যাওয়া যায় না, দুই একজন আছে, ঠিক আছে, ধরেন এরকম যদি কিছু ফ্রেন্ড থাকে, কমেন্টে তো মোটামুটি ভালো, মানে ইনবক্স বানায় ফেলবে। তাহলে এই ঘটনাগুলো আসলে কেন ঘটে? আবু হাসনাত, ওনার প্রোফাইল কি? একজন মানুষ চিন্তা করবে আচ্ছা উনি খুব প্রফেশনাল একজন ব্যক্তি, উনি স্যুট বুট পরে ছবি দিবে, আহ, ভালো ম্যাচিউর কন্টেন্ট লিখবে যাতে সবার জিনিসটা ভালো লাগে, উনি কেন খালি গায়ে ছবি দিল? মানে ওনার সাথে কি জিনিসটা মানায়? তার মানে কি, কারণ ওনার একটা ব্যক্তিত্ব আছে, যে ব্যক্তিত্বের সাথে আসলে ওই ছবিটা যায় না। ওনার ব্যক্তিত্বের সাথে কোন ছবি যায়? উনি স্যুট বুট পরে দিবে। শুরুতে আমি আমাকে নিয়ে উদাহরণটা দিতাম, কিন্তু আমার সিক্স প্যাক নাই, তাই আর কি আমাকে নিয়ে দিলাম না, ঠিক আছে। যাই হোক, সবাই ধরতে পারছেন বিষয়টা। তার মানে আমি যদি সেম কাজটা করি, মানুষ পজিটিভলি নিবে না। আমার স্টুডেন্টরা চিন্তা করবে স্যারের আইডি মনে হয় হ্যাক হয়েছে, এরকম কিছু একটা। সবাই কি চায় যে আমি আসলে ফর্মালি পিকচার, ফর্মালি ছবি আপলোড দিব, বা কোথাও গেলাম, মানে সব সময় মোটামুটি আমাকে ফর্মালি দেখবে। মানে আমার আমি যেই অবস্থাতেই থাকি না কেন, স্টুডেন্টরা আমার সাথে কানেক্ট হতে পারবে এবং আমার ড্রেস আপের সাথে কানেক্ট হতে পারবে। তার মানে প্রফেশনাল পিকচার মানে কি, আপনি যেই পেশায় আছেন সেই পেশায় সবাই আপনাকে যেভাবে গ্রহণ করে, গ্রহণ করতে চায়, সেটাই মূলত হচ্ছে কি আপনার প্রফেশনাল প্রোফাইল, ঠিক আছে। এই জিনিসটা একটু সময় নিয়ে কেন বুঝালাম, আমরা মোটামুটি অনেক সময় কনফিউজ থাকি যে কি জিনিসটা, এই ছোট ছোট জিনিসও একটা সময় আপনাকে অনেক বড় একটা ইমপ্যাক্ট ফেলবে আপনার কাজে, আপনার রেজাল্টে। আচ্ছা, তার মানে এখানে আমরা হচ্ছে প্রফেশনাল পিকচার কিভাবে মেক করতে পারি, এখন আমাদের কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে, স্যার আমি, আমার বাসা তো স্যার টিনের বাসা, এখন স্যার আমি কিভাবে প্রফেশনাল পিকচার, আপনার মতো যদি সাদা দেওয়াল থাকতো তাহলেও তো কাজ চালিয়ে নেওয়া যেত। ঠিক আছে স্যার, সমস্যা নেই, আমার ক্যামেরা ভালো, কিন্তু কিভাবে কাজটা করতে পারি, চলেন আমরা এখানে একটা টুলস এর সাথে পরিচিত হব, যেটা দিয়ে আমরা কিছু অংশে একটা প্রফেশনাল পিকচার, মানে যাদের আসলে ভালো প্রফেশনাল, মানে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে যাদের মোটামুটি ভালো তুলতে পারেন তাদের সমস্যা নেই, কিন্তু আপনি চাচ্ছেন যে একদম নিট অ্যান্ড ক্লিন, যে কেউ দেখলে যাতে সমস্যা না হয়। আচ্ছা, এই ওয়েবসাইটটা সবাই লিখে নেন, পিএফপি প্রোফাইল মেকার। এটা হচ্ছে একটা এআই দিয়ে, এআই এর মাধ্যমে আপনাকে খুব ভালো একটা ইমেজ আপনাকে জেনারেট করে দিবে, আপনার মতো করে সুন্দর একটা, মানে আপনি যেমন সুন্দর ঠিক তেমনই তেমনই সুন্দর একটা ইমেজ আপনাকে জেনারেট করতে হেল্প করবে। আপনি জাস্ট আপলোড করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাকে খুব সুন্দর একটা ইমেজ আপনাকে এখানে জেনারেট করতে হেল্প করবে, সমস্যা নেই। আচ্ছা, এটা একটু সময় নেয়, এটা আসতে থাকুক। আচ্ছা, প্রোফাইল পিকচার, আমরা সবাই এরকম একটা প্রোফাইল পিকচার, সবাই এই ওয়েবসাইটটা ব্যবহার করবেন, আমার হয়তো কুকিজের সমস্যা হচ্ছে তাই একটু সময় নিচ্ছে। আচ্ছা, এরপর হেডার, যেটা এই পিছনের অংশটা যেটাকে আমরা কভার বলি, আপনার ক্লায়েন্ট এটাকে হেডার বলবে, ঠিক আছে। আর এরপর হচ্ছে প্রফেশনাল নামের ক্ষেত্রে, ধরেন আমরা অনেক সময় কি করি, শর্ট নেম দেই, শর্ট নেম দেওয়া যাবে না। শর্ট নেমের জায়গায় আপনার যে ফুল নাম, ফুল নেম, ধরেন এখানে মোহাম্মদ আরমান হোসেন বা এই ধরনের কিছু কিন্তু নাম থাকে, আপনি মোহাম্মদ পুরাটা লেখেন। একটা বিষয় দেখেন, ধরেন আমি যদি আমার নামটা আজকে গুগলে লিখে সার্চ করি, ঠিক আছে, এখানে একটা বিষয় দেখেন, আমাকে কিন্তু কিছু বিষয় কিন্তু শো করবে, আমার ধরেন ফেসবুক
এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমার যত ধরনের পোস্ট, যত ধরনের না, কিছু কিছু পোস্ট কিন্তু আমার শো করবে। এখন এই জিনিসগুলো আসলে কেন করতেছে, দেখা যায় আমার প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম নেম। ফাইবার এটা অনেক আগের অ্যাকাউন্ট। ফাইবারে যারা অনেকদিন ধরে কাজ করে তারা কেউই আসলে আহ ওইভাবে করে ইমেজ দিতে চায় না, কারণ নিজের পরিচয়, কারণ এখানে প্রোফাইলের অনেক সমস্যা হয়। ঠিক আছে, তাহলে আপনার নামের বিষয়টা খেয়াল রাখবেন। স্যার বোরকা পরা হ্যাঁ, বোরকা, আপনি যদি বোরকা পরে যদি ছবি দেন সমস্যা নেই। আপনি শুধুমাত্র, অনেকে চোখ থেকে খুব সুন্দর করে ছবি তুলতে পারে, মানে থাকে না যে অনেক সময় হয় কি যে আমরা আমাদের অ্যাক্টিভিটিস শো করি না, অ্যাক্টিভিটি শো করতে হবে। অনেক আপুর আছে যারা মাশাল্লাহ ভালো পর্দা করে, কিন্তু তাদের প্রোফাইলে দেখা যায় তারা যে পর্দা করে বোঝা যায়। ঠিক আছে, তারা ওইরকম ভাবে ডিসেন্ট ছবি দেয়। এখন আহ নামের বিষয়টা হচ্ছে আপনারা সবসময় একই নাম সব জায়গায় ব্যবহার করবেন, মানে একই নাম সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা ব্যবহার করবেন, সেম সেম নাম ব্যবহার করবেন। একটু যাতে এদিক সেদিক না হয় সোশ্যাল মিডিয়ার বিষয়টা, সবকিছু খেয়াল রাখবেন। এরপর বায়োর বিষয়টা, অনেকে কোশ্চেন করে স্যার আমার বায়ো কি হতে পারে। এখন আপনাকে যদি আসলে, অ্যাপের নাম হচ্ছে PFP প্রোফাইল মেকার, এটা দিয়ে খুব সুন্দর আপনি হচ্ছে যে AI জেনারেটেড ছবি মেক করতে পারবেন, যেমন বিভিন্ন ইউটিউবার যারা, তারা খুব সুন্দর কিন্তু প্রোফাইল পিকচার মেক করে দেয়, যে কোনো এক কালার ব্যাকগ্রাউন্ড। আমার এখানে সার্ভারটা খুব স্লো, তাই দেখানো যাচ্ছে না, না হয় দেখানো যেত আপনাদেরকে। এই যে এই ওয়েবসাইটটা PFP প্রোফাইল পিকচার মেকার, এই যে উপরের সার্চ ইউআরএল এ দেখেন, এটা লিখে সার্চ করলে হবে। যাই হোক, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, সবাই চ্যাট বক্সে। আপনারা এগুলো সার্চ করলে পাবেন, আপনারা অনেক আপডেটেড, আমি এটা বিলিভ করি, তাই না দিলেও হয় আশা করি। আচ্ছা, আপনার বায়ো আসলে আপনার পরিচয়, আপনি কি নিয়ে কাজ করেন সেটা আপনাকে চিহ্নিত করে দিতে হবে। দেন এখানে আপনার ওয়েবসাইট থেকে থাকলে দিবেন, এখানে ইডি প্রফেশনাল, এখান থেকে আপনার একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখন ক্যাটাগরি কেন সিলেক্ট করব, এই যে আমরা যারা কিনা ফেসবুক ব্যবহার করি, ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের সব থেকে কমন যে জিনিসটা, ধরেন আমি যদি আপনাদেরকে কিছু কন্টেন্ট ক্রিয়েটর কথা বলি, রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে, যদিও আমি ফেসবুকে ওরকম কন্টেন্ট এক্সপ্লোর করি না। আহ, একজন কন্টেন্ট ক্রিয়েটরের নাম আছে, ধরেন তুর্য। তুর্য মোটামুটি আপুরা অনেকেই চিনবেন। ঠিক আছে, দেখি আমার ফ্রেন্ড লিস্টের 80% আপু মোটামুটি হয়তো তার ভক্ত। ঠিক আছে, যাই হোক, তারা কমেন্ট করলে আমার সামনে পোস্ট গুলো আসে আর কি। উনি মোটামুটি ফানি কন্টেন্ট বানায়, যেমন আম নিয়ে কন্টেন্ট বানায়। কি লিখলেন, মেহেদি হাসান, হুমোর ট্যাবলেট, হুমোর ট্যাবলেট। আচ্ছা, হ্যাঁ, এরকমই কিছু হবে। মোটামুটি ওই যে আম কাকে খায়, আম নানিকে খায়, দাদিকে খায়, কি যেন হয় হয়ে যায় আর কি। ঠিক আছে, এরকম যে ওনার প্রোফাইলে গেলে আমরা একটা জিনিস বুঝতে পারি, উনি হচ্ছে ফানি কন্টেন্ট বানায়। এবং উনি মাঝে মাঝে কি কিছু ব্রডকাস্টে যায়, ব্রডকাস্টে গিয়ে উনি হচ্ছে এডুকেশনাল বিষয় শেয়ার করে। মোটামুটি কি ম্যাচ ইউটিউবটা কন্টেন্ট বানায় মোটামুটি সব ধরনের। সেম আমরা যদি রাফসান দা ছোট ভাই আহ একটা অডি গিফট করার কারণে যে আসলে তার লাইফে সেটা যে কাল হয়ে দাঁড়াবে সে নিজেও জানতো না। এই এই জিনিসগুলো আসলে মনে রাখি কেন, কারণ ক্লাসে উদাহরণ দিতে হয়, আমরা তার নাম নিলে সে খাবার নিয়ে ভিডিও বানায়, তাই না? এরকম কিছু মাথায় আসে। তার মানে আপনি যখন একটা ব্র্যান্ডকে তৈরি করবেন, সর্বপ্রথম তার কিছু কোয়ালিটি আপনাকে সেট করতে হবে, মানে তার একটা পরিচয় থাকবে, সে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্সন হবে। এখন সে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির, নাকি সে টেক্সটাইল নিয়ে কাজ করে, নাকি সে হচ্ছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির, নাকি সে রেস্টুরেন্ট নিয়ে কাজ করে, না ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সে দেয়, হোটেল রিলেটেড কাজ করে, এটা বুঝতে পারতে হবে। প্রফেশনাল বিভিন্ন সার্ভিস হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে। এখন আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা ঠিক করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইলের ক্যাটাগরি। এখন প্রোফাইলের ক্যাটাগরিটা কিভাবে সিলেক্ট করবেন, ধরেন এইখানে আমি যে সকল আপুরা হাউস ওয়াইফ, তাদেরকে যদি আমি বলি, তাদের থেকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা আহ, আপু আমাকে কিছু হচ্ছে রান্না বান্না কিভাবে করতে হয় সেটা নিয়ে আপনি আমাকে কিছু গাইডলাইন দেন, তারা কিন্তু আমাকে খুব ভালো কিছু গাইডলাইন দিতে পারবে যে এভাবে করে রান্না করতে হয়, এটা 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 এটা। মানে তাদের কাছে বিভিন্ন বই পাওয়া যাবে, মজার মজার কিভাবে কম সময় রান্না করতে হয়, বিভিন্ন জিনিস পাওয়া যাবে। আবার কিছু ভাইয়া আছে যারা কিনা মোটামুটি রেগুলার খেলাধুলা করে, আমি যদি আসলে স্পোর্টস রিলেটেড তাদের কাছে কিছু জিজ্ঞেস করি,
আমি যদিও স্পোর্টস মানে ওই রিলেটেড বিষয় নিয়ে এতটা জানিও না, ঠিক আছে। আমি মিউট হয়ে যাই নাই। আচ্ছা, মাঝে মাঝে যেসব কমেন্ট করেন আপনারা। আচ্ছা, যাই হোক, তাহলে মোটামুটি কি ওই সকল ভাইয়ারা হচ্ছে কি মোটামুটি আমাকে ইনফরমেশন দিতে পারবে যে স্যার খেলাধুলার বিষয় এটা এটা, মানে আপনার নিশটা ওইটাই সিলেক্ট করতে হবে যেই জিনিস নিয়ে আপনি খুব ভালো এক্সপার্ট। আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে শিখতে আহ আচ্ছা, আমি কি মিউট হয়ে আছি নাকি? মিউট হয়ে তো নেই, কি একটা মুশকিল না। মানে আপনাদের কথা চিন্তা করে ক্লাসে আমি হচ্ছে যে কমেন্ট করার অপশনটা আমি অন রাখি। এখন আপনারা কি করেন সেটার সুবিধা নেন, যে স্যারকে একটু ডিস্টার্ব করি। ফিজিক্যাল ক্লাসে তো স্যারকে ডিস্টার্ব করা যায় না, অনলাইনে একটু বলি স্যার আপনাকে দেখা যায় না, স্যার আপনার কথা শোনা যায় না, স্যার আপনি আসতে বলতেছেন, স্যার পিছন থেকে দেখা যায় না, ঠিক আছে। এইসব যদি আপনারা এখন অনলাইন ক্লাসেও করেন তাহলে কিভাবে হবে? যাই হোক, আচ্ছা, ওকে। ফ্লো নষ্ট হয়ে গেছে, যাই হোক এগুলো আমরা করবো না। তার তার মানে আপনাকে সর্বপ্রথম এটা কিন্তু বুঝার বিষয়। আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে কি আমরা নিশ ফাইন্ড আউট করতে পারি না। তার মানে আজকের পর আমার মনে হয় যে আপনারা নিশ সিলেক্ট করতে আর সমস্যা পড়বেন না। কারণ আপনি যদি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কিছু নিডস আছে, মানে আমরা যে সকল বিষয়ের সাথে পরিচিত প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা নিডস আছে। আপনি যদি ওই জিনিসটা নিয়ে শুধুমাত্র কাজ করেন, যেমন ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা নিশ আছে এবং আলাদা আলাদা অডিয়েন্স ওই জিনিসটা নিয়ে কাজ করে। এবং ধরেন এখানে কোনো আপু যদি চিন্তা ভাবনা করে যে আচ্ছা আমি ফেসবুকে কন্টেন্ট তৈরি করব রান্না বান্না রিলেটেড, রান্না বান্না কিভাবে করতে হয় এইটা রিলেটেড কি বিষয় রিসার্চ করতে আমার খুব ভালো লাগে, আমার কাছে জিনিসটা করা সহজ। আবার সে কোনো একজন ভাইয়া চিন্তা করতে পারে খেলাধুলা রিলেটেড যত নিউজ, কিভাবে নিউজ কালেক্ট করতে হয়, কিভাবে মানুষকে ইনফরমেশন দিতে হয়, প্রফেশন প্রফেশনালি আমি জিনিসটা নিলাম, তার জন্য কিন্তু জিনিসটা সহজ। কারণ আমাদের যে জিনিসটার প্রতি ভালো লাগা কাজ করে আমরা কিন্তু চাইলেই সে জিনিসটা সম্পর্কে রিসার্চ করে কিন্তু টপিক বের করতে পারবো। তার মানে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা বুঝতে পারতে হবে, বুঝে নিশটা সিলেক্ট করতে হবে। তাহলে নিশ সিলেক্ট করে দেন কি, এখন স্যার সবকিছু তো ওকে, বুঝতে পারলাম এভাবে করে সেট করব, নিশ সিলেক্ট করব। এখন বলেন কিভাবে করে আসলে ফলোয়ার গ্রো করতে হয়, আইডিতে কিভাবে করে আমার রিচ ভালো থাকবে, ইমপ্রেশন ভালো থাকবে, কিভাবে করব। আচ্ছা, এখন তার আগে আমরা একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে টপ টুইটার নিশ। নিশ মানে হচ্ছে ক্যাটাগরি, যেমন ধরেন ডিজিটাল টেকনিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে ছোট ছোট কিছু পার্ট আছে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এগুলো মোটামুটি আপনারা জানেন, এগুলো হচ্ছে মাইক্রো ইন্ডাস্ট্রি। এখন এই যে ছোট ছোট যে ধরেন আমি যদি পশুর কথা বলি, যে পশু পাখি, পশু এই ওয়ার্ডটা বলি, এখন পশুকে যদি আমি বলি গরু, গরুর আলাদা একটা জাতি আছে বা আলাদা একটা ডিভাইডেশন আছে, এই পশুটাকে আমরা গরু বলি। এরপর ছাগলের কথা যদি বলি, এরপর বিভিন্ন ধরেন আমি ফুলের বিষয়টা বললাম, গোলাপ ফুল আছে, এরপর হচ্ছে জবা ফুল আছে, যদিও বেশি ফুলের নাম জানি না, যে এই দুই তিনটা জানি। এখন এই যে এগুলোকে কিন্তু কি আলাদা আলাদা করে ডিভাইড করতে পারি, এক একটা কিন্তু পরিচয়। তার মানে নিশ মানে হচ্ছে এরকম কিছু ক্যাটাগরি, মাইক্রো নিশ হতে পারে, ঠিক আছে, ম্যাক্রো নিশ হতে পারে। আপনাদেরকে ওইভাবে করে বিষয়টা বুঝতে হবে। তার মানে এখানে দেখেন আমরা টপ কিছু নিশ টুইটার মার্কেটিং এর জন্য দেখতে পাচ্ছি, হেলথ ফিটনেস, এরপর পার্সোনাল ডেভেলপমেন্ট, ট্রাভেল অ্যাডভেঞ্চার, এগুলো খুব ভালো নিশ হতে পারে। আচ্ছা, আমি সর্বপ্রথম যে প্রোফাইল নিশটা ক্যাটাগরিটা সেটা আমরা ধরে নিলাম। আচ্ছা, আমি সার্চ অপশনে গিয়ে সার্চ থেকে ধরেন হেলথ এন্ড ফিটনেস লিখে সার্চ করলাম। মানে আমি সর্বপ্রথম ঠিক করলাম কি আমি হেলথ এন্ড ফিটনেস নিয়ে কাজ করব, তার মানে হেলথ এন্ড ফিটনেস রিলেটেড প্রোফাইল দিতে হবে, কভার ফটো দিতে হবে, বায়ো দিতে হবে যে আমি হেলথ এন্ড ফিটনেস নিয়ে এই জিনিস জানি, আমার এই এক্সপিরিয়েন্স আছে এবং এই কাজগুলো আমি কমপ্লিট করেছি। যাই হোক, আমি যদি আপনাদের সিভি মেকিং এর ক্লাস করাতাম সেক্ষেত্রে আমি হয়তো আপনাদেরকে এইগুলো নিয়ে ডিটেইলে কথা বলতে পারতাম। যাই হোক, আমি জাস্ট শুধু আপনাদেরকে এই পারপাসে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যাতে আপনাদের মাইন্ডটা ডাইভার্ট না হয় ভিন্ন দিকে।
আচ্ছা, এখানে আমরা একটা প্রোফাইল ওপেন করি। উনি মূলত হচ্ছে কি হেলথ এন্ড ফিটনেস নিয়ে প্রোফাইল করেছে, এবং ওনার প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি ফলোয়ার উনি ফলোইং করতেছে 34 পিপল, এবং এখানে তার ফলোয়ার মোটামুটি দেখা যায় যে প্রায় 433.9 কে ফলোয়ার্স। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করব, সবাই 30 সেকেন্ডের মধ্যে আমার কোশ্চেনের অ্যান্সারটা দিবেন। সেটা হচ্ছে যে কেন আমরা কেন আসলে কোন একজন পার্সনকে ফলো দেই। সেটা ইনস্টাগ্রাম হতে পারে, লিঙ্কডইনে হতে পারে, টুইটার হতে পারে, মানে সোশ্যাল মিডিয়াতে আমরা আসলে কোন পার্সপেক্টিভ থেকে আমরা আসলে ফলো দেই। মানে আপনাদের কাছে এই কোশ্চেন আর কি, আপনারা আমাকে বলেন, আমি 2-3 জনের কোশ্চেন নিয়ে পরে ক্লাসে মুভ করব। হ্যাঁ, ফলো ব্যাক পাওয়ার জন্য এটা কোনো কথা বললেন? দেন আপনি সালমান খানকে ফলো দিছেন। আচ্ছা, এটা কে বলছে? একজন ভাইয়া বলছে? না, আফসানা কুমার, আচ্ছা একজন আপু বলছে। আচ্ছা, আফসানা আপু আজকে সালমান খানকে ফলো দিল, শাহরুখ খানকে ফলো দিল। এখন শাহরুখ খান কি তাকে ফলো ব্যাক করবে? সে কি তার ওইটার উদ্দেশ্যে শাহরুখ খানকে ফলো দিছে? মানে এটা কি পসিবল? আচ্ছা, পসিবল না। আর কমেন্ট করতে হবে না, আমরা একটু হোল্ড করি। আচ্ছা, তার আপডেট জানার জন্য, তার পোস্ট গুলো যাতে আমাদের নিউজ ফিডে আসে, ওকে। তার থেকে কিছু শেখার জন্য, শুধুমাত্র শেখার জন্য না, ইন্টারেস্টিং কিছু দেখি সেই জন্য। আহ আচ্ছা, লাইফস্টাইল ফলো করি, গুড একটা পয়েন্ট। এরপর হচ্ছে ব্যক্তিত্ব দেখে, এটাও ভালো একটা পয়েন্ট। কাউকে ভালো লাগে, হয়তো তার ফ্যান, কাউকে ভালো লাগলে, আচ্ছা হ্যাঁ, কাউকে ভালো লাগলে। এরপর হচ্ছে ও খুব অনেস্ট পিপল, কাউকে ভালো লাগলে। এরপর হচ্ছে আহ আরেকটা বিষয় বলছে যে তার ফ্যান ভিডিও ভালো লাগে। আচ্ছা, সে কি ফ্যান নিয়ে ভিডিও করে এরকম কিছু? তার ফ্যান ভিডিও ভালো লাগে, হবে কিছু একটা হবে। আচ্ছা, আমরা ওমার বইয়ের, কি লেখলো এটা? ওমর বাইয়ে কন্টেন্ট ভালো লাগে। আমার দাঁত কি সব ঠিক আছে? একটু দেখেন তো আপনারা। বিশ্বাস করি ঠিক আছে। দাঁতগুলো মনে হচ্ছে একটুর জন্য ভেঙে গেছিল। আচ্ছা, আহ, ওনার যাই হোক, কষ্ট হচ্ছে আর কি। আচ্ছা, মানে আমার যদি কারো প্রোফাইল এই যে বিনোদনের জন্য, আচ্ছা, ওইটাই উদ্দেশ্য না। আমরা আসলে কেন ফলো দেই? আহ, হয় তার কন্টেন্ট নিয়ে আমি, তার ইন্টারেস্টিং সে কন্টেন্ট দেয়, সবার আগে যাতে সে যাতে কোনো কিছু আপলোড দিলে আমি যাতে সেটা জানতে পারি। সহজ বিষয়। আচ্ছা, এখন এখানে আসেন, আমরা এখানে দেখতে পাচ্ছি কি হেলথ অ্যান্ড ফিটনেস আমরা দেখেছিলাম কি 433.9 কে ফলোয়ার। এখন আমাকে একটু বলেন তো, এই যে 433.9 কে, এরা এই হেলথ অ্যান্ড ফিটনেস কে কেন ফলো দিছে যদি আমি আপনাদের ওয়ে অফ থিঙ্কিং থেকে বলি। মানে এই পেজটা আমি আপনাদের কাছে একটু সহজ করে দিই। তার মানে ওনারা এই ফলোয়ার গুলো আসলে কেন, যাতে এই প্রোফাইলটা পরবর্তীতে যদি কোনো ধরনের পোস্ট করে, এই সকল ব্যক্তি যাতে আহ, এই সকল ব্যক্তি যাতে কি, আচ্ছা ওকে, আমরা এই ব্যক্তির ফলোয়ার কম তাকে নিয়ে কথাবার্তা বলি সবসময়। আমরা কেন, যার ফলোয়ার বেশি তাকে নিয়ে কেন কথা বলবো, তাই না? আচ্ছা, এই যে ব্যক্তিটা এই ব্যক্তিটার ফলোয়ার হচ্ছে কত? প্রায় 2,000 সামথিং, তাই না? আচ্ছা, এখন এই 2,000 জন ব্যক্তি আসলে তাকে কেন ফলো দিয়ে রাখছে? তার ফলো দেওয়ার পিছনে তো আসলে কোনো রিজন আছে। এই আপনাদের আপনাদের থেকে আসলে, হ্যাঁ, এই 2,000 জন ব্যক্তি তাকে ভালো লাগে বা তার কন্টেন্ট ভালো লাগে, বা তারা হেলথ এন্ড ফিটনেস রিলেটেড কি কন্টেন্ট পছন্দ করে বলে কি তাকে ফলো দিয়ে রাখছে, ঠিক না? আচ্ছা, এখন এখানে একটা বিষয় কি, সেটা হচ্ছে আহ, ধরেন আপনার প্রোফাইলটা হচ্ছে হেলথ এন্ড ফিটনেস রিলেটেড। এখন আপনি আমাকে বলেন তো, আপনার ফলোয়ার হিসেবে আপনার কাদেরকে দরকার? এই যে ব্যক্তিগুলো যারা কিনা হচ্ছে এই হেলথ এন্ড ফিটনেস প্রোফাইলটাকে ফলো দিয়ে রাখছে, ওই সকল ব্যক্তিদেরকেই দরকার যারা এই অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে রাখছে। আচ্ছা, এইখানটায়
আমরা কিন্তু খুব চমৎকার একটা বিষয় সম্পর্কে পরিচিত হয়েছি, সেটা কি, কিভাবে করে আমার কেন্দ্রিক অডিয়েন্স ফাইন্ড আউট করতে হয়। আচ্ছা, আমরা এখন এটা যদি কোন একটা ফরমেশন অনুযায়ী শিখি, মানে ফরমেশন বেস যদি আমরা এডুকেশনটা নেই, কিভাবে করে করতে হবে? সর্বপ্রথম আমাকে আমার কম্পিটিটর ফাইন্ড আউট করতে হবে। কম্পিটিটর কারা? মানে যারা আপনার সাথে মার্কেটে কাজ করবে, কম্পিটিশনে আছে। যেমন একজন ব্যক্তির 1 মিলিয়ন ফলোয়ার হতেই পারে, আপনার আজকে জিরো, কিন্তু আপনি যদি ওই মার্কেটে বেস্ট পারফর্মার হতে চান, তার মানে কি, ওই 1 মিলিয়ন ফলোয়ার যে ব্যক্তিটা, তার ফলোয়ার গুলো আপনাকে ফলো করতে হবে, প্লাস এক্সট্রা কিছু ফলোয়ার আপনার অ্যাড করতে হবে। মানে আপনি তো চান কি যে ছোট ব্যান্ড হিসেবে অল্প অল্প করে ওই ব্যক্তিগুলো আগে আপনাকে ফলো করুক। মানে আমরা এখানে খুব সহজ একটা হিসাব, যে আমি যে টপিকটা নিয়ে কাজ করতেছি, ওই টপিকটা যারা পছন্দ করে আমাকে তাদেরকে বের করতে হবে। মানে টার্গেট, মানে আমি যদি এই কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। যেমন সর্বপ্রথম আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, মার্কেট রিসার্চ করে ওই মার্কেট, ওই অডিয়েন্সদেরকে ক্যাপচার করতে হবে। অনেকেই বুঝতেন না, এই কারণে আমি আপনাদেরকে খুব সহজভাবে বলতেছি যাতে আপনার জিনিসটা ধরতে পারেন। ঠিক আছে? তার মানে ওই ব্যক্তিদেরকে আপনাদেরকে ক্যাচ করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যারা আপনাকে ফলো করার মতো। আচ্ছা, এখন পেয়ে গেছেন, একজন ভাইয়া বলছে যে কাউকে পছন্দ হলে তাকে আমরা ফলো দেই। আচ্ছা ঠিক আছে, ধরলাম কাউকে পছন্দ হলে আমরা ফলো দেই। ধরেন আমার কাউকে পছন্দ হইলো, ঠিক আছে, এখন আমি তাকে ফলো করলাম, তাকে আমি অ্যাড ফ্রেন্ড পাঠালাম। তার কাছে প্রথমত হচ্ছে কি, নোটিফিকেশন যাবে। প্রসেস কি? প্রসেস তো এটাই, তাই না? টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, লিঙ্কডইন হোক, প্রসেস এটা। আচ্ছা, এখন তার, সে কি করবে, তার কাছে একটা নোটিফিকেশন যাবে। সে নোটিফিকেশনটা দেখে সর্বপ্রথম যে কাজটা করবে, আমার প্রোফাইলে আসবে, প্রোফাইলে এসে দেখবে, আমার প্রোফাইল পিকচার দেখবে। যদি দেখা যাচ্ছে ঠিক আছে, ওকে, একটু নিচে যাই, নিচে গিয়ে আমার পোস্ট দেখবে। এরপর হচ্ছে যে মানে জাস্ট হচ্ছে যে একটা টান দিবে, আমরা যেটাকে খুব সহজ ভাষায় বলি আর কি। একটা একটা দেখবে, মানে উপর থেকে নিচ পর্যন্ত যাবে, দেন যদি মনে হয় যে ওকে, এই পিপলটা ঠিক রাইট, আমি তাহলে একে প্রোফাইলে অ্যাড করে নিই। আদারওয়াইজ কি করি, যদি দেখি যে একটু উল্টা পাল্টা তিরিং বিরিং, ব্লকও করে দেই। না, এটা আপুরা বেশি করে। ভাইয়ারা, ভাইয়াদের মধ্যে এরকম অহংকার নাই, জানে যে আমার চেহারা তো ভালো না, তাকে রেখেও কি লাভ, না রেখেও কি লাভ, সে তো আমার ছবি চুরি করবে না। ঠিক আছে? আপুদের একটা ভয় থাকে, আমি তো অনেক সুন্দর মানুষ, আর যদি আমার ইমেজটা সে চুরি করে, যদি তার নামে সে চালায় দেয়, যদি কোনো অকারেন্স করে, বাহিরের মানুষকে অ্যাড রাখা যাবে না। ঠিক আছে? আচ্ছা, মানে এটাই তো প্রসেস, যে আমি যে আছি সোশ্যাল মিডিয়ায়, সেটা জানানোর প্রসেসটা কি, যে জাস্ট আমার আপুদের সাথে কোনো শত্রুতা নাই। অনেকে হাসতেছে দেখলাম। ঠিক আছে? আহ, হ্যাঁ হ্যাঁ, স্যার ছেলেরা ডিস্টার্ব করলে ব্লক দেই, হ্যাঁ, ছেলেরা ডিস্টার্ব করলে ব্লক দেই। এরপর হচ্ছে ছেলেদেরকে আপুরা ডিস্টার্ব করলে ছেলেরা ব্লক দেয়। ঠিক আছে? সব ছেলের ওই সৌভাগ্য হয় না। মানে আমার মতো যারা ছেলে আছে কিছু, তাদের ওই সৌভাগ্য হয়। ঠিক আছে? যাই হোক, একটু নিজের ঢোল পিটালাম আর কি, মজা করে বললাম আর কি। একজন আপু বললো যে ছেলেরা ডিস্টার্ব করে, ছেলেদেরকে ডিস্টার্ব কখনো হয়তো করা হয় না, এরকম সে বুঝাতে পারে। আচ্ছা, মানে আমরা লেসনের মধ্যে চলে আসি। তার মানে প্রসেস একটাই, যে আমি যদি তাকে অ্যাড ফ্রেন্ড করি বা তাকে জানান দেই যে আমার প্রোফাইলটা আছে, মানে তখন সে কি আমাকে, একজন আপু বলতেছে, পাল্টা অ্যান্সার দিয়েছে, মেয়েরা কখনো কাউকে ডিস্টার্ব করে না। আচ্ছা, আহ, প্রমাণ আছে নাকি আমার কাছে? থাকুক, আজকে ক্লাসে প্রমাণ দিতে গেলে ভিন্ন, দেন আপনাদের অনেকের খারাপ লাগবে যে স্যার এটা ঠিক করলেন না আপনি। ঠিক আছে, আপনার কাছে প্রমাণ আছে। আচ্ছা, আমাকে বলতেছে যে স্যার মেয়েরা কখনো কাউকে ডিস্টার্ব করে না। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসে মুভ করি। আহ, স্যার চ্যাট বক্সটা অফ করে দেন, হ্যাঁ, ভালো কথা বলছেন। ক্লাস শেষ করে এরপর আপনাদের সাথে গল্প করব, সমস্যা নেই। এখন আপনারা একটু, নো ওয়ান, দেখেন তো চ্যাট করতে পারেন কিনা, আমাকে একটা মেসেজ দেন, স্যার হাই, আপনি কেমন আছেন, একটু আমাকে ডিস্টার্ব করেন এখন। আচ্ছা, কষ্ট লাগতেছে না? স্যারকে হাই দিতে পারতেছি না। আচ্ছা, এখন এখানে একটা বিষয় দেখেন, তার মানে
জানানোর একটা প্রসেস কি, যে আমি যদি তাকে ফলো দেই, ফলো দিলে কি সে দেখতে পারবে জিনিসটা, দেন প্রোফাইলে যাবে, প্রোফাইলে গিয়ে দেখবে ও তার ভালো ফলোয়ার, সে রেগুলার পোস্ট করে, আমার যে জিনিসটা পছন্দ সে সেই জিনিসটা পছন্দ করে, অসাধারণ, তাকে ফলো ব্যাক করি। আচ্ছা, ওকে, এখন বিষয়টা বুঝতে পারতে হবে। আহ এই জিনিসটা আমি আপনাদেরকে খুব ভেঙে বুঝাচ্ছি, তা আপনাদের এই জিনিসটা মানে আপনাদের যদি ওই স্ট্র্যাটেজিটা আপনারা একবার ক্যাচ করতে পারেন, কোনো কিছু গ্রো করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন এই এই যে আমি 100 জন ব্যক্তিকে নিয়ে আসলাম, 100 জন ব্যক্তিকে খুঁজে বের করলাম, এখন এই 100 জন ব্যক্তি কি সেম জিনিস পছন্দ করে, তার মানে কি এখান থেকে 40%, 60% কি আপনার সাথে কানেক্ট হবে, আপনি ফলো দিলে আপনাকে ফলো ব্যাক করবে। বুঝতে পারতে হবে সে আপনার মতো গরিব কিনা। মানে এটা দিয়ে কেন কি কোন জিনিসটা বুঝালাম, মানে আমরা কিন্তু সমসাময়িক ব্যক্তিদেরকে কিন্তু কি ফলো দেই, একটু নিচে হলেও ফলো দেই না, একটু উপরে হলেও আমরা নিচের গুলার ফলো কিন্তু উপরের গুলোকে দেই, নিচের গুলোকে দেই না। ধরেন তার হচ্ছে ফলোয়ার প্রায় 5,000, আপনার ফলোয়ার 15,000, আপনি কি তার রিকোয়েস্ট, আমার একটা লেভেল আছে না, আমি কি সবার রিকোয়েস্ট অ্যাড করবো নাকি, এরকম একটা বিষয়। তার মানে আপনাকে বুঝতে হবে যে সকল প্রোফাইল গুলো মানে আপনার সমসাময়িক, তারা কিন্তু আপনার ফলো ব্যাক করবে, তারাই কিন্তু আপনার ওই জিনিসটা পছন্দ করে। এখন আপনার যদি প্রোফাইলে পোস্ট না থাকে, তার মানে তারা আপনাকে ফলো ব্যাক করবে না। এখন অনেকে চিন্তা ভাবনা করতেছে, অনেকে একটু স্যারের আগে ভালো বুঝে, মানে যারা একটু বুঝে ভালো চিন্তা করে, আচ্ছা পেয়ে গেছি টিক্স, আজকে বসে স্যার যেহেতু বলছে 60% মানুষ, এভারেজে 20 থেকে 80% মানুষ ফলো ব্যাক করে, আজকে বসে এখন বসে 1,000 জনকে ফলো দেই, যদি 20% হয় তাহলে 200 লোক আমার আজকে ফলোয়ার হয়ে যাবে, যদি 80% হয় তার মানে 800। আচ্ছা, চলেন আসি আমরা একটু কোন একজন বোকা মানুষের সাথে পরিচিত হই। আহ ওকে, চলেন আমরা একটু বোকার সাথে পরিচিত হই। এখানে একটা কথা বলেছে, টুইটার স্ট্যান্ডার্ড টুইটার অ্যাকাউন্টস ক্যান ফলো আপ টু 400 অ্যাকাউন্ট পার ডে, ইফ আপনার যদি অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়, তাহলে আপনি কি করতে পারবেন, 1,000 জনকে পার ডে ফলো করতে পারবেন। টুইটার তো বোকা, তাই না? আমাদেরকে এই সুযোগ দিয়ে দিবে যে হাজার হাজার মানুষকে ফলো দিব, 20% সেম মানুষ আমাকে ফলো ব্যাক করবে। টুইটারও কিন্তু বিষয়টা জানে, এই স্ট্র্যাটেজি গুলো জানে। তার মানে আহ, আপনাকে প্রসেস মেনটেন করে করতে হবে। আপনি যদি ফলোয়ার গ্রো করতে চান, আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, মিনিমাম আপনাকে 20 মিনিট, আপনি ধরেন 1 মিনিটে 100 জনকে ফলো দিতে পারবেন, কিন্তু আপনার 100 জনকে ফলো দেওয়ার দরকার নেই। আপনি 1 মিনিটে 40টা রিকোয়েস্ট পাঠান, 40টা ফলো দেন, এরপর হচ্ছে আবার 1 ঘন্টা পর আপনি আবার নতুন করে 40টা ফলো দেন। এভাবে করে আপনি প্রতিদিন যদি 400টা করে ফলো দেন আপনার জিনিসটা পছন্দ করে এইরকম অডিয়েন্সদেরকে, তার মানে কি আপনার ওইখান থেকে যদি 20% আপনার ফলো ব্যাক করে, আপনার ওইখানে 80 জন ফলোয়ার হবে, 20% যদি করে। তাহলে এই স্ট্র্যাটেজিটা প্রয়োগ করে কিন্তু কি ছোট ছোট বিজনেস গুলো গ্রো হয়, তাদের প্রোফাইল গ্রো করে। সেম জিনিসটা যদি আপনি ফেসবুকে ইমপ্লিমেন্ট করতে চান, হবে। সেম জিনিসটা যদি আপনি ইনস্টাগ্রামে ইমপ্লিমেন্ট করতে চান, হবে। এখন আমরা কি কমপ্লিট একটা কি আন্ডারস্ট্যান্ডিং পেলাম কিভাবে করে অর্গানিক গ্রো করতে হয়। এখন এটাকে আমরা ফর্মেটিভ ওয়েতে শিখি, মানে ফরমেশন বেস শিখি। প্রথমত আপনাকে কি প্রোফাইলটা সেট আপ করতে হবে আপনার ক্যাটাগরি ওয়াইজ, এগুলো সবাই নোট করবেন, ক্যাটাগরি ওয়াইজ প্রোফাইলটা ফুললি সেট আপ করতে হবে। কিভাবে ক্যাটাগরি ওয়াইজ প্রোফাইল সেট আপ করতে হয় এটা নিয়ে আরো রিসার্চ করবেন। কিভাবে ব্র্যান্ড ওয়াইজ প্রোফাইল সেট করতে হয় এটা নিয়ে রিসার্চ করবেন। দেন আপনাকে অডিয়েন্স ফাইন্ড আউট করতে হবে, অডিয়েন্স ফাইন্ড আউট করার পর আপনাকে কম্পিটিটর ফাইন্ড আউট করতে হবে। কম্পিটিটর ফাইন্ড আউট করলে অডিয়েন্স, ধরেন হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড কোন একজন কম্পিটিটরকে বের করলেন, মানে কম্পিটিটর যেটাকে আমরা বলি, মানে আপনার সাথে কম্পিটিশন থাকবে এরকম একজন ব্যক্তিকে বের করলে আপনি অটোমেটিক্যালি টার্গেটেড পিপল পেয়ে যাবেন। আর টার্গেটেড পিপল পেয়ে গেলে আপনার কাজ কি, শুধুমাত্র ফর্মুলা দেওয়া।
ফর্মুলা দেওয়া, অঙ্ক মিলানোর জন্য শুধুমাত্র ফর্মুলা প্রয়োগ করতে হয়, তার মানে শুধুমাত্র কাজ করতে হবে। এখন এই কাজের জন্য আপনাকে খেয়াল রাখতে হবে আপনার প্রোফাইলের এঙ্গেজমেন্ট রেগুলার পোস্ট করছেন কিনা। তাহলে প্রতিদিন আমরা কয়টা করে পোস্ট করতে পারি? কম করে দুইটা, কম করে তিনটা, সর্বোচ্চ হচ্ছে কি 5টা পোস্ট আমরা করতে পারি। আই হোপ আপনাদের সোশ্যাল মিডিয়া কিভাবে করে গ্রো করতে হয় আজকের এই আলোচনার পর আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, আমি অনেক ভেঙে ভেঙে অনেক লম্বা করে আলোচনা করেছি, যাতে কি আপনার এই একটা ক্লাসেই আপনার এই যে একটা মানে থাকে না যে কিভাবে করে ওই ব্যক্তিদেরকে ফাইন্ড আউট করব, সব থেকে কঠিন যে কোশ্চেন আপনার কাছে কিন্তু আজকে সব থেকে সহজ জিনিস। তাই মানে আমাদের পারা না পারার মধ্যে পার্থক্য গ্যাপ শুধুমাত্র ওই আমাদের এডুকেশনের, এডুকেশন গুলোকে আমাদেরকে মনোযোগী থেকে ইনশিওর করতে হবে নিজেদের জন্য। আচ্ছা, এখন আমরা সেকেন্ড পার্টে যে আমাদের অলরেডি দেখা যায় যে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে নাকি, ক্লাস মাত্র শুরু করলাম 1 ঘন্টা হয়ে গেল। কিভাবে হবে এভাবে হলে? সময় আসলে আমাদেরকে সময় দিতে চায় না। আচ্ছা, আমরা অ্যাড্রান নিয়ে কথা বলবো। অ্যাড্রান নিয়ে কথা বলতে গেলেও বা মোটামুটি দেখা যায় প্রায় একদিন আলোচনা করা যাবে, 12-13 ঘন্টা কথা বলা যাবে। কিন্তু কথা বলছি না এগুলা নিয়ে, জাস্ট আপনাদের ধরেন থাকে না 6 মাসের বাচ্চাকে যদি আমি এখন নাফা খাওয়ায় দিই বা হচ্ছে তাকে সর্বোচ্চ বোল্ডেজের ওষুধ খাওয়ায় দিই, সে কিন্তু মারা যাবে, কারণ তার জন্য ওই ওষুধটা না। বলে রাখলাম, জাস্ট ধারণা রাখেন কিন্তু। আচ্ছা, আহ এইটাই বললাম যে আসলে টুইটারের সার্ভারটা ডাউন থাকে, মাঝে মাঝে সমস্যা হয়। আচ্ছা, চিন্তার আসুক, এটা আসুক, আমরা এটাকে একটু সময় দিই নাকি। আচ্ছা, আমরা এখন পেইড প্রমোশনের এই জিনিসটা দেখি, যদি এভাবে করে কভার করা যায় তাহলে তো কভার করব, আদারওয়াইজ ভিন্ন কোনো ফর্মুলা প্রয়োগ করতে হবে আর কি। আচ্ছা, এখানে প্রথমত হচ্ছে আমরা এখন 4 নম্বর পার্টে চলে যাই, ক্লায়েন্ট রিসার্চ। চলেন ক্লায়েন্ট রিসার্চ একটু দেখি। প্রথমত আহ আপনি কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করতেছেন, তাই না? ধরেন আহ কোনো একজন ক্লায়েন্ট, সে হচ্ছে তার দরকার কি এসইও এক্সপার্ট। সে কি করলো, এসইও এক্সপার্ট লিখে সার্চ করলো যে আমার একজন এসইও এক্সপার্ট দরকার। ওকে, আমি এটা লিখে সার্চ করলাম। এটার জন্য আমি যে কাজটা করেছি এখানে সবাই খেয়াল রাখবেন, অবশ্যই ডাবল কোটেশন, ডাবল কোটেশন আর নিড, মানে নিডের এরপর এটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। মানে ধরেন আপনি এখানে লোগো ডিজাইন লিখতে পারেন, এরপর এখানে লিখতে পারেন হচ্ছে যে আপনি ব্যানার ডিজাইন লিখতে পারেন, অথবা আপনি এখানে ওয়েব ডেভেলপমেন্ট লিখতে পারেন, ফ্রন্ট এন্ড ডেভেলপার লিখতে পারেন, ব্যাক এন্ডের কাজগুলো আলাদা আলাদা করে লিখতে পারেন, বা যেই টপিক নিয়ে আপনি কাজ করেন। আমি তো শুধুমাত্র একটা ক্যাটাগরি দিলাম। ওকে, এখানে একটা বিষয় দেখেন, আমি যদি এটাকে একটু সরি, আমি যদি এখানে একটু নিচে আসি, দেখেন নিড এসইও এক্সপার্ট হেল্প, সে 26 তারিখে পোস্ট করেছে তার একজন কি এসইও এক্সপার্টের হেল্প দরকার। এরপর এখানে দেখেন আহ সেও পোস্ট করছে যে তার একজন এসইও এক্সপার্ট দরকার। এখন আপনি যদি এখানে গিয়ে কমেন্ট করেন, আপনার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে আসলেন যে ভাইয়া আপনার যেহেতু এক্সিও এক্সপার্ট লাগবে, আপনি আমার প্রোফাইলটা ঘুরে আসতে পারেন। এভাবে করে আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি বিজনেস ফর্মুলা ইয়া করেন যে আপনার অডিয়েন্সদেরকে ফাইন্ড আউট করবেন। এখানে অনেকে জানেন যারা বিজনেসের সাথে কানেক্টেড, লিড, লিড মানে অডিয়েন্স মানে ট্রাফিক। আপনি যদি ভালো করে 100 জন ট্রাফিককে ট্র্যাক করেন, ওইখান থেকে আপনার সেলস আসবে 10টা, এঙ্গেজমেন্ট 10টা আসবে। আবার অনেক সময় সেটা 10:1 হয়। এটাকে বলা হয়, মানে এটা যারা সেলস নিয়ে কাজ করে তারা মোটামুটি জানে, ল অফ এভারেজ এটাকে বলা হয়। যাই হোক, এটা নিয়ে কথা বলবো না, কিন্তু আপনি যদি একইভাবে কমেন্ট করেন, পোস্ট করেন, এই যে যেমন আই নিড এসইও এক্সপার্ট, দেখেন আপনি যদি এখানে গিয়ে কমেন্ট করেন, আপনার প্রোফাইল দিয়ে আসেন, এই যে দেখেন উনি সেম কাজটা করছে। এই যে দেখেন, আমরা যদি ওনার প্রোফাইলে যাই, দেখেন উনি একজন ওয়েব ডেভেলপার। আচ্ছা, এখন চলেন, আমি যেহেতু এসইও এক্সপার্ট, এর মাত্র ফলোয়ার কত, 25 জন, এ বড় সড়ো এসইও এক্সপার্ট না। চলেন আমরা একজন বড় সড়ো এসইও এক্সপার্ট কে বের করি। পিপলে গেলাম, পিপলে যাওয়ার পর
এসইও এক্সপার্ট লিখে ধরেন, আমি শুধুমাত্র এখন এসইও এক্সপার্ট লিখে সার্চ করলাম, এখন পৃথিবীতে যত এসইও এক্সপার্ট আছে তাদের প্রোফাইল আমার কাছে আসবে। এখানে দেখেন এই এসইও এক্সপার্টের ফলোয়ার হচ্ছে কত, প্রায় 3 লক্ষর কাছাকাছি। এখন এখানে এই যে ভেরিফাইড যে ইউজার্স গুলো, তার মানে কি এরা হচ্ছে এর হয় তার ক্লায়েন্ট, হয় তার ক্লায়েন্ট, না হয় হচ্ছে যে এদের কখনো এসইও এক্সপার্টের সার্ভিস দরকার তাই তারা ফলো দিয়ে রাখছে। এখন আপনার কাজ কি? সেম কাজ করা, সেম ওই ব্যক্তিদেরকে ফলো দেওয়া। আপনার প্রোফাইলে যদি আপনি ওইরকম করে পারফেক্ট ইনফরমেশন শেয়ার করতে পারেন, তখন তারা কিন্তু আপনাকে হায়ার করবে। একজন ডাক্তার, ওই যে শুরুতে বলছিলাম একজনকে উদাহরণ দিয়ে বলছিলাম, মিস এমডি সাব্বির, সে খুব ভালো ডাক্তার, কিন্তু সে যদি, মানে সে যে আসলে খুব ভালো কাজ জানে, এই জিনিসটা যদি সে পিপলদেরকে, অডিয়েন্সদেরকে বোঝাতেই না পারে, মানুষকে আইসা তাকে দিয়ে কাজ করাবে, তার থেকে সার্ভিস নিবে, তার থেকে পরামর্শ নিবে? নিবে না কিন্তু। তার মানে এই যে আপনি যে কাজগুলো শিখতেছেন, আপনি যে এক্সপার্ট, আপনি যে রিসার্চ করে ডেটা কালেক্ট করে আপনি যেগুলো মানুষকে ডেলিভার দিচ্ছেন, এগুলো আপনাকে প্রোফাইলে রিপ্রেজেন্ট করতে হবে। এখন যদি বলেন স্যার কিভাবে রিপ্রেজেন্ট করব, আমি এই বিষয়গুলো যে জানি, এই বিষয়গুলো আমি আপনাদের কাছে কিভাবে রিপ্রেজেন্ট করতেছি? কেমন করছেন না পাগলের মতো? স্যার, স্যার এটা আপনি কোনো কথা বললেন? আপনি যে জিনিসটা জানেন ওই জিনিসটা আবার কিভাবে রিপ্রেজেন্ট করবেন? আপনি জানেন দেখে, জানেন জানেন দেখে রিপ্রেজেন্ট করতে পারতেছেন, বলতে পারতেছেন। তার মানে আপনি জানলে ওই জিনিসটা জানাইতে পারবেন, জানা ছাড়া জিনিসটা জানানো পসিবল না। তার মানে আপনি এখন জানতেছেন, বিষয়গুলো বুঝতেছেন, কিন্তু এখন যদি কম জানেন, সামনে আপনাকে ভালো করে জেনে জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে চলেন আমরা এখন দেখি আমাদেরকে ক্যাম্পেইন ভাইয়া কি করতেছে। উনি এখনো আসলে তার ব্যস্ততা কাটায় উঠতে পারে নাই। দেখি। কি একটা ঘটনা না? এমনটাই যদি সে আসলে করতে থাকে, তাহলে ক্লাসে আমরা কি করব? মশা মাছি তো মারা যাবে না, অনলাইন ক্লাস, আর ঘুমানো তো যাবে না, বেয়াদবি হয়ে যায়। তাহলে কি করা যায় বলেন তো, আমাকে একটু আইডিয়া দেন আপনারা। সে যদি এমন কাজই করে প্রতিবার। আমার মোটামুটি নেটওয়ার্ক প্রায় 75 Mbps, নেটওয়ার্ক স্লো না। আচ্ছা, যাই হোক, আমি অ্যাড রানের বিষয়টা আপনাদেরকে থিওরিটিক্যালি বুঝাই, আপনারা পয়েন্ট গুলো মনে রাখেন। আচ্ছা, অ্যাড রান করতে গেলে আপনি যখন আপনার মোবাইল থেকে, হয়তো আপনার ওইখানে কাজ করবে, আপনি যখন ওই ফিচার্সে যাবেন, আপনি সর্বপ্রথম 4টা অপশন পাবেন। এখানে আপনাকে বলবে আপনার, মানে অ্যাড রান করার প্রথম বিষয়টা আপনার একটা পার্সপেক্টিভ থাকে। কোন একটা কোম্পানি যদি সে চায় তার প্রোডাক্টটাকে সবার সামনে তুলে ধরতে, তার 4টা উদ্দেশ্য থাকে। এর মধ্যে একটি উদ্দেশ্য যদি বলি, যেমন যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে তারা হচ্ছে এঙ্গেজমেন্ট চায়। কেমন? ধরেন কমেন্টের পর কিন্তু বলে আপনি বেশি বেশি লাইক করবেন। বেশি বেশি তো লাইক করা যায় না, একটাই করা যায়। লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তার মানে সে এঙ্গেজমেন্ট চায়। এখন আপনার যদি উদ্দেশ্য হয়, আপনার ক্লায়েন্টের যদি উদ্দেশ্য হয় যে শুধুমাত্র সে এঙ্গেজমেন্ট চায়, সে তখন সেটা সিলেক্ট করবে। আবার কিছু কিছু ক্লায়েন্ট চায় যে শুধুমাত্র রিচ। কিছু কিছু অডিয়েন্স, এই যে যেমন লাক্স, ঠিক আছে। এরপর ধরেন এই যে যারা ওপো, এই যে তাহসান ওপোর একটা অ্যাডভার্টাইজ করলো, নতুন একটা ফোন লঞ্চ হয়েছে। এখন আমরা তো মোটামুটি সবাই জানি তাহসান ওপো ফোন তো ব্যবহার করে না, তার সাথে তো ওই ব্র্যান্ড যায় না। কিন্তু এরপরও কিন্তু অনেক মানুষ ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু ওই ফোনটা নেয়, যে না আমার পছন্দের ইনফ্লুয়েন্সার ফোনটা ব্যবহার করতেছে, আমিও কিনি। তার মানে শুধুমাত্র তারা কি চায়? রিচ, বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে। এতে কি, এই যে যেমন গ্রামীণ ফোন, ঈদ আসলেই কিন্তু তারা এটা বেশি বেশি করে বাজায়, স্বপ্ন যাবে বাড়ি আমার, তাই না? এরকম এই মিউজিকটা বাড়ায়। এতে হবে কি যে মানুষ, আমরা অনেক ইমোশনাল হয়ে যাই, গানটা শুনি। মানে অনেকে কিছু স্যার, মানে আমাদের একটা বিজনেস ট্যুর হয়েছিল, স্যাররা বলতেছিল যে আমরা দার্জিলিং থেকে আসার সময়
ট্রেনে এই গান ছেড়ে দিছি, ঠিক আছে? এগুলো একটা মোমেন্ট। এই যে এই মোমেন্ট গুলোতে কি এই কোম্পানিগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করে, মানে রিচ বেশি বেশি করে পৌঁছায়। ধরেন আমি যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে চাই যে না আমার ফেসটা সবাই চিনবে জানবে, এই যে যেমন এখন বিভিন্ন সমন্বয়ক কি করতেছে যে নিজেদের চেনাচ্ছে, মানে তারা সামনে হয়তো পলিটিক্যালি তারা কাজ করবে, তারা এটার সাথে নিজেদেরকে অ্যাটাচ করবে, এরকম হয়তো তাদের চিন্তা ভাবনা আছে, তাই তারা নিজেদেরকে চিনাচ্ছে। কেন গ্রামের মানুষ যাদেরকে চেনে না তাদেরকে কোনো পাত্তা দেয় না। তারা বিএনপি চেনে, আচ্ছা বিএনপি ওকে দেই, অন্য কোনো দলকে চিনে দেই, ওকে চিনি চিনি মানে তাকে ভোট দেই। কিন্তু এই যে একটা বিষয় চেনানোর বিষয়, কিছু কিছু মানুষের উদ্দেশ্য থাকে শুধু চেনানো। এটা ছিল দুইটা, একটা হচ্ছে রিচ আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট, আর আরেকটা অবজেক্ট হচ্ছে আপনার, আমি যদি এটাকে বলি ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিক কেমন? ধরেন আপনি দারাজে কোন একটা প্রোডাক্ট সেল করেন, এখন আপনি চাচ্ছেন কি অ্যাডটা শো করার মাধ্যমে দারাজে ওই অ্যাপটা, আমরা যেমন ফেসবুকে পোস্ট করি না ঠিক ওইভাবে করে পোস্ট করে আমাদের অ্যাডটা রান করতে হয়। টুইটারে সহজ, এটা নিয়ে কঠিন কিছু না, যদি সার্ভারটা ঠিক থাকতো আমি আপনাদের দেখাতে পারতাম। খাওয়া দাওয়া করবেন ঠিক আছে, ক্লাস শেষ করে খাওয়া দাওয়া করেন সমস্যা নাই, বাকিদেরও তো খিদা লেগে যাবে ক্লাসে বসে যদি খাওয়া দাওয়া করেন। আচ্ছা, ওকে। তাহলে ওয়েবসাইট ট্রাফিক আমাদেরকে বুঝতে হবে। 4 নাম্বার যেটা, ধরেন আমার যদি উদ্দেশ্য থাকে যে আমি আমার এখান থেকে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাব, সেটা সেই কাজটা করতে পারি। ফাইনালি যেটা কিওয়ার্ড, ধরেন আমি আমার মনে হলো যে কোন একটা জিনিস লিখে আমি সার্চ করলাম যে বেস্ট হেডফোন, তখন আমি এই জিনিসটা লিখে সার্চ করার কারণে শুধুমাত্র টুইটার ওই রিলেটেড অ্যাড আমাকে দেখাবে। মানে আমি 200টা কিওয়ার্ড দিয়ে দিলাম, ওই 200টা কিওয়ার্ড অনুযায়ী আমাকে অ্যাড দেখাবে। তাহলে এই তিনটা ভাবে আমরা অ্যাড রান করতে পারি। ওইখানে বয়স সিলেক্ট করতে হয়, মানে কত বয়সের ব্যক্তিদেরকে আপনি অ্যাড দেখাবেন, এগুলো ভিন্ন বিষয়। অ্যাড রান নিয়ে যখন আপনাদের সামনে এই স্ট্র্যাটেজি গুলো কিছুটা সেম সেম, একটা ক্লাসে কভার হলে বাকি জিনিসটা কভার হয়ে যাবে আপনাদের। ওই যে ফেসবুকে অ্যাড রানে যেমন আমি কতজন ট্রাফিক নিব, কত ডলার খরচ করবো, সেম জিনিসটা। আচ্ছা, তার মানে এখন আমরা মোটামুটি কি একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়েছি যে কোন জিনিসটা কেমন এবং কোন জিনিসটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। এখনো আসতেছে না জিনিসটা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি এখন। এখানে দেখেন আমরা টুইটার ওভারভিউটা শিখলাম, কিভাবে করে অ্যাকাউন্টের বায়ো থেকে শুরু করে আদার্স ইনফরমেশন আমরা দিব অর্গানাইজড ওয়েতে। এরপর হচ্ছে অর্গানিক ভাবে কিভাবে, অর্গানিক ওয়েতে আমরা কি কি শিখলাম, ক্যাটাগরি সিলেক্ট করা, দেন কম্পিটিটর ফাইন্ড আউট করা, অবশ্যই আমার প্রোফাইলের পোস্ট অ্যাক্টিভিটি ঠিক রাখতে হবে। এরপর হচ্ছে যে তাদেরকে ট্র্যাক করতে হবে, ট্র্যাক করার প্রসেস কি ফলো দেওয়া, ফলো দিলে সে আমাকে ফলো ব্যাক করবে, এবং এটা বেশি বেশি করতে হবে, প্রতিদিন লিমিটেশন হচ্ছে 400, আমাকে ওইটা ফিল আপ করতে হবে। ওকে, এরপর হচ্ছে পেইড প্রমোশন, এটা সম্পর্কে আমরা একটা থিওরিটিক্যালি ধারণা পেলাম, কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে পারবেন যাবেন তখন ওই আপনার সামনে জিনিসগুলো ভেসে উঠবে। এরপর হচ্ছে ক্লায়েন্ট রিসার্চ, কিভাবে করে আপনি সমজাতীয় ব্যক্তিদেরকে ফাইন্ড আউট করবেন, এটা সম্পর্কে চলেন আমরা আরেকটা জিনিস, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আপনারা একটা জিনিস মিস করেছেন। আহ আপনাদেরকে একটা জিনিস বেশি শিখিয়ে দিই, সমস্যা নেই তো? আচ্ছা, ও, ওই টপিকটা আলোচনা করা হয়েছে, আর একটু নতুন করে আলোচনা করি। এই যে এই ব্যক্তিটা হচ্ছে এসইও এক্সপার্ট এবং ম্যানেজমেন্ট, তার যে ফলোয়ার গুলো, তার ফলোয়ার গুলোও কিন্তু আপনার ক্লায়েন্ট। এই যে ভেরিফাইড যে ফলোয়ার গুলো, তারাও কিন্তু আপনার ক্লায়েন্ট। আপনি তাদেরকেও ট্র্যাক করতে পারেন, তাদেরকে মেসেজ করতে পারেন, ফলো দিতে পারেন, বেশি বেশি করে তাদেরকে মানে আপনি যত বেশি বেশি করে জানাবেন তত বেশি বেশি মানুষ আপনার বিষয় সম্পর্কে জানবে, এবং আপনার সাথে তাদের কানেক্টিভিটিটা বাড়াবে। আপনার সাথে যত বেশি বেশি কানেক্টিভিটি বাড়াবে, আপনার ওইখান থেকে তত বেশি কি কাস্টমার রেসপন্স আপনি পাবেন। সেলিং এর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে বেশি বেশি মানুষের কাছে জানানো, পৌঁছানো। আই হোপ ক্লিয়ার বিষয়গুলো। আর টুইটারে আমরা কেন করব, টুইটারে দেখেন আমরা যদি অডিয়েন্স একটু রিসার্চ করি, 4.3 বিলিয়ন মান্থলি ভিজিট করে টুইটারে, ঠিক আছে? এরপর আমরা আরো কিছু বিষয় এখানে দেখি। ট্রাফিক হচ্ছে আহ, এটা হচ্ছে গ্লোবাল র্যাঙ্কিং এ প্রায় 5 নম্বরে আছে। আর হচ্ছে
ইউএসএ তে 8 নম্বরে আছে। তার মানে কি সব থেকে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে একটা। আচ্ছা, ওকে, যাই হোক চলেন আমরা তাহলে নেক্সট মুভ করি। আমাকে দেখা যায় ওইভাবে করে সময় দেওয়া হলে মানে আপনার যদি অনেক মানে এটা যদি আরো অ্যাডভান্স ক্লাস হতো, আমি আপনাদের আরো অনেক কিছু নিয়ে কথাবার্তা বলতে পারতাম, যেটা আপনারা বুঝতেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের অ্যাসাইনমেন্টে চলে আসি। আপনাদের অনেকের এই জিনিসটা পছন্দ হয় না স্যার, ঠিক আছে, ভালো লাগলো যে জিনিসটা শিখলাম, অ্যাসাইনমেন্ট কেন দিতে হবে? একটা বিষয় দেখেন, এই অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু একটা সময় আপনি আপনার ক্লায়েন্টকে শো করতে পারবেন, বলতে পারবেন যে এই কাজগুলো আমি শিখেছি এবং দেখেন আমি এই কাজটা পারি। এটার স্বরূপ হচ্ছে আমার এটা দলিল। ঠিক আছে, যেটাকে আমরা পোর্টফোলিও বলি। আচ্ছা, এই যে ক্লায়েন্ট রিসার্চের একটা হোমওয়ার্ক দিবেন, যেমন আপনি স্পেসিফিক ব্যক্তিদেরকে ফাইন্ড আউট করবেন। ধরেন আপনার নিশ হচ্ছে আপনি এসইও এক্সপার্ট, তাহলে এসইও সার্ভিস যাদের দরকার, যাদের দরকার এসইও সার্ভিস, তাদের লিস্ট আপনি বের করে ওই স্ক্রিনশটটা দিবেন। এরপর হচ্ছে অর্গানিক গ্রো। অর্গানিক গ্রোতে ধরেন আপনি একটা অ্যাকাউন্ট করলেন, আমরা প্রচুর অলস, পোস্ট করতে চাই না। আহ, মানে এরপর হচ্ছে যে মানুষ আপনাকে কখন ফলো দিবে? যখন মানুষ আপনার থেকে কিছু পাবে। আপনি কিভাবে চিন্তা করেন, আপনি পোস্ট করলেন না, কিছু করলেন না, কারো পোস্টে কমেন্ট করলেন না, রিয়েক্ট করলেন না, সে মানুষ এসে আপনাকে ফলো দিবে, এঙ্গেজমেন্ট বাড়াবে? কিভাবে চিন্তা ভাবনা করেন? তাহলে আমাকে বেশি বেশি পোস্ট করতে হবে, টুইটার হোক, সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, তখনই আমি বেনিফিটেড হব। আচ্ছা, চলেন আহ আপনাদেরকে একটু খুশি করে দেই। সবাই ঘুমায় পড়ছে, একজন কি খুশি, কিভাবে হাসতেছে! যাই হোক, আমাদের সাথেও কারণগুলো শেয়ার করেন, আমরাও একটু হাসি। হাসলে তো ভালো লাগে, তাই আর কি বললাম, আমরা একটু হাসি। সে লজ্জা পেয়ে গেছিল, এখন আবার। আচ্ছা, আমি কমেন্ট খুলে দেই, কমেন্ট করেন এখন, সমস্যা নেই। এখন সবার সাথে কমেন্ট করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ওকে চলেন, আপনাদের সব থেকে ভালো লাগার যে জিনিসটা, সেই জায়গায় যাওয়ার আগে আরেকটা জিনিস বলে দেই। চলেন আমরা ফাইবারে একটু ভিজিট করে আসি। ফাইবারে এই এই জিনিসগুলো দিয়ে আমরা দেখা যায় এই যে এরা যে কাজ করতেছে, $30 নিচ্ছে, অর্গানিক ভাবে ফলোয়ার গ্রো করতেছে। এরা জানেন প্রতিদিন কয়টা করে ফলোয়ার গ্রো করে দেয়? তারা কমিটেড থাকে যে আমি প্রতিদিন 10টা করে ফলোয়ার গ্রো করব, 10টা করে ফলোয়ার গ্রো করব, 15টা করে ফলোয়ার গ্রো করব। মানে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। ক্লায়েন্টের 1000 ফলোয়ার গ্রো করে আমি তার থেকে 50-55 ডলার নিছি। মানে ক্লায়েন্টের মানে 200টা ফলোয়ার গ্রো করার জন্য ক্লায়েন্ট আপনাকে মিনিমাম $25 পর্যন্ত দিবে। 200-250, আর 200-250 আপনি 1 উইকে পারবেন। সে যদি বলে পোস্ট এঙ্গেজমেন্ট করে দিতে, এটার জন্য আপনি এক্সট্রা পেমেন্ট নিতে পারবেন তার থেকে, আর এটার জন্য কম্পিটিশন কম। এখন এই কাজগুলো কিভাবে করবেন যদি সেই কোশ্চেন থাকে, আপনাকে লেভেল 2 তে গিয়ে আগে ফাইবার সম্পর্কে ধারণা নিতে হবে, ফাইবারে কিভাবে কাজ করতে পারতে হয় সেটা সম্পর্কে ধারণা নিতে হবে। ঠিক আছে, চলেন আমরা তাহলে আহ কি যেন বলে এটাকে, মাহিন্দ্রক্ষণ মনে হয় না, সব থেকে ইন্টারেস্টিং স্লাইড। সবাই অনেক বড় করে একটা নিঃশ্বাসে আছে। শেষ ক্লাস, শেষ। থ্যাংক ইউ সবাইকে, এই স্লাইডটা আমারও অনেক পছন্দ, কিন্তু ধরেন সব থেকে অপছন্দের স্লাইড, আবার সব থেকে পছন্দেরও স্লাইড। জানেন আপনার কোনটা লেগেছে আজকে ক্লাস করে? যাই হোক, আমি আপনাদের সাথে আরো কথা বলতে পারতাম, আমার 9টা থেকে আরেকটা ক্লাস আছে, দেখা যায় তাই আর বেশি বড় করা যাচ্ছে না।